এর মধ্যেই উপস্থিত হয়েছেন অধ্যাপক আসফার হোসেন। অধ্যাপক আসফার হোসেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটিতে লিবারেল স্টাডিজ এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে অধ্যাপনা করছেন। নিজের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজে ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন এবং সেখানে তিনি ইংরেজি, বিশ্ব সাহিত্য এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের অধ্যাপক। তার আগে তিনি ইংরেজি সাহিত্য, কালচারাল স্টাডিজ এবং এথনিক স্টাডিজ পড়িয়েছেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি এবং ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে ইংরেজি ও বিশ্ব সাহিত্যে তিনি ডক্টরেট করেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তিনি লিখে থাকেন। ভাষা, সাহিত্য, সাহিত্য তত্ত্ব, সংস্কৃতি, দর্শন, ইতিহাস, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনীতি সংক্রান্ত বিষয়ে তিনি কয়েকশো প্রবন্ধ নিবন্ধ লিখেছেন। তার আগ্রহের এলাকা হল তুলনামূলক সাহিত্য, কবিতার পাঠ, তৃতীয় বিশ্ব মার্ক্সবাদ, বিপ্লবী রাজনীতি, রাজনৈতিক অর্থনীতি, সংস্কৃতির রাজনীতি ও রাজনীতির সংস্কৃতি, বিশ্ব ইতিহাস, ইতিহাস তত্ত্ব, তুলনামূলক দর্শন, সঙ্গীত তত্ত্ব, গণিতের কাব্যময়তা ও কবিতার গাণিতিকতা, তুলনামূলক ধর্মতত্ত্ব, পুরাণ তত্ত্ব, সাহিত্য তত্ত্ব, রাজনৈতিক দর্শন এবং আন্তঃশাস্ত্রীয় পাঠ। বেশ কয়েকটি ভাষা থেকে তার করা ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে। বাংলায় ও ইংরেজিতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে, যেমন প্রকাশিত হয়েছে তার বেশ কিছু ব্যঙ্গ রচনা ও ট্রাভেলগ। একসময় তিনি বাংলাদেশ লেখক শিবিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবেও কাজ করেছেন। নিউ ইয়র্কের হার্ডকোর ব্রেস থেকে প্রকাশিত সংকলন রিডিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডের 2 খণ্ড সম্পাদনা করেছেন পল ব্রায়ান্সের সঙ্গে। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য পলিটিক্স অফ সাবজেক্টস, সাইটস অ্যান্ড সিনস, মাইক্রোন্যারেটিভস অ্যান্ড আদার এসেজ, দ্য ওয়ার্ল্ড ইন কোশ্চেন, এসেজ ইন পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড কালচারাল পলিটিক্স। বাংলা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল দর্শনাখ্যান, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা গ্রন্থ প্রকাশের পথে। বহু বাংলা কবিতা তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন, তেমনি একাধিক ভাষার কবিতাকে ইংরেজি ও বাংলায় অনুবাদ করেছেন। তাকে আহ্বান করছি তার বক্তৃতা পরিবেশনের জন্য। স্যার। একদম স্যার, পরিষ্কার, একদম গ্রেট। এই জন্য মানে টেকনোলজির ব্যাপারে একটা কথা ছিল, বড্রিয়ার্ড বলে একজন টেকনোলজির দার্শনিক, শুধু টেকনোলজির দার্শনিক না, তিনি বলেছিলেন যে আমরা কেবলমাত্র শুধু টেকনোলজি ব্যবহার করি না, টেকনোলজিও আমাদের ব্যবহার করে। তো সেটা বুঝলাম। এবার পরিষ্কার শোনা যাচ্ছে তো? একটু বলেন। হ্যাঁ স্যার, একদম পরিষ্কার শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি স্যার একদম নির্দ্বিধায় শুরু করুন। আমি দুঃখিত এই যান্ত্রিক গোলযোগের জন্য, তবে আমি দীপেশকে ভূমিকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নাতিদীর্ঘ ভূমিকা বলতে হবে। আর ডক্টর বি.আর. আম্বেদকর কলেজের ওয়েবিনারের এই উদ্যোগকে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি শুরুতেই, এবং বিশেষ করে এই কলেজের টিচার ইনচার্জ প্রফেসর প্রহ্লাদ চন্দ্র বিশ্বাসকে এবং ওয়েবিনার আয়োজন পরিষদের আহ্বায়ক স্নেহভাজন প্রিয় দীপেশ প্রামাণিককে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর আপনাদের সকলকেই, অর্থাৎ যারা শুনতে এসছেন আজকের এই আলোচনা, আপনাদের সকলকেই যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জানাই রোদেলা শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা হয়তো অনেকেই আমার আলোচনার শিরোনামটা জেনেছেন, তারপরে বলি শিরোনামটা হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনা, কিছু প্রশ্ন, কিছু প্রসঙ্গ। বলে রাখা ভালো যে সময় আমাকে দেয়া হয়েছে, আমাকে 1 ঘন্টা সময় দিয়েছে, আমি যতটুকু জানি দীপেশ। এই 1 ঘন্টার সময় রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনার মতো বিশাল এক এলাকার সমগ্রকে তুলে ধরার কোনো দাবি নেই, তা সম্ভব না। তাই বলেছি কিছু প্রশ্ন, কিছু প্রসঙ্গ, বিশেষ করে সেই সব প্রশ্ন প্রসঙ্গ যেগুলোকে আমার কাছে
একাধিক কারণেই তাৎপর্যপূর্ণ ঠেকেছে। এখানে আমার বিষয়কে আমি কিভাবে মোকাবেলা করব বা তার ভেতরে কিভাবে প্রবেশ করব তার একটি সংক্ষিপ্ত মানচিত্র আপনাদের সামনে পেশ করলে হয়তোবা আমার বলা এবং আপনাদের শোনা এই উভয় দিক থেকেই সুবিধাজনক হবে বলে আশা করি। তাহলে প্রথমত আমি আমার শিরোনামেই জেঁকে বসে থাকা একটি গুরুত্বপূর্ণ পদ বা বর্গ তত্ত্ব নিয়ে আমার কিছু সাধারণ পর্যবেক্ষণ হাজির করব। এর পরপরই তত্ত্ববিরোধিতার যে সংস্কৃতি তৈরি হয়েছে প্রায় দুনিয়াব্যাপী এই কথা বলা যাবে, সেই তত্ত্ববিরোধিতা নিয়েও আমার কিছু কথা আপনাদের সামনে পেশ করব। তার পরপরই রবীন্দ্রনাথের কাজের সমগ্রকে ও বৈচিত্র্যকে বিবেচনায় রেখেই তার সাহিত্য তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন কাজের একটা কন্টেক্সচুয়ালাইজেশন ও সংক্ষিপ্ত রেখালেখ্য উপস্থিত করার ভেতর দিয়েই রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনার কিছু দিককে কখনো প্রত্যয় আকারে, কখনো প্রস্তাব আকারে, কখনো বা প্রশ্ন আকারে পেশ করব। তো আমার আলোচনার স্বার্থেই আমি কিছু এপিগ্রাফ ব্যবহার করব। আমি এপিগ্রাফের বাংলা করেছি শিরোক্তি। শিরে যে উক্তি, এমনি এক উক্তি রবীন্দ্রনাথ কাছ থেকেই না, 1923 সালে রচিত সাহিত্য নামের এক গুরুত্বপূর্ণ প্রবন্ধ থেকে নেয়া। রবীন্দ্রনাথ বলছেন, উপনিষদ ব্রহ্মস্বরূপের 3টি ভাগ করেছেন, সত্যম, জ্ঞানম এবং অনন্তম। চিরন্তনের এই 3টি স্বরূপকে আশ্রয় করে মানব আত্মারও নিশ্চয়ই 3টি রূপ আছে। তার একটি হলো আমরা আছি, আরেকটি আমরা জানি, আর আরেকটি আমরা ব্যক্ত করি। উদ্ধৃতির শেষ। দ্বিতীয় শিরোক্তিটি নেওয়া হয়েছে 1925 সালে রচিত সেই বিখ্যাত বহুল আলোচিত কিন্তু এখনো প্রাসঙ্গিক প্রবন্ধ থেকে, চরকায়। প্রবন্ধের নাম হচ্ছে চরকা। চরকায় রবীন্দ্রনাথ বলছেন, উদ্ধৃতির শুরু, বাইরের পৃথিবীর সঙ্গে দেনা পাওনা বন্ধ করে লুকিয়ে থাকি এমন দিন আর নেই, কখনো আসবেও না। আর সর্বশেষ শিরোক্তি নেওয়া হয়েছে সেই 1933 সালে রচিত রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব নামক প্রবন্ধ থেকে। প্রবন্ধের নামই সাহিত্য তত্ত্ব, যে প্রবন্ধের একটা সংক্ষিপ্ত পাঠ প্রস্তাব করব পরে গিয়ে। এবং সাহিত্য তত্ত্ব এই পদ বা বর্গ হিসেবে রবীন্দ্রনাথ সাহিত্য তত্ত্বকে যে বৈধতা দিচ্ছেন তা বেশ পরিষ্কার, এবং জানিয়ে তার অবশ্যই একাধিক পর্যবেক্ষণ রয়েছে। যদিও এও সত্য যে তার কাজের অন্যান্য জায়গায় রবীন্দ্রনাথ তত্ত্ব ও তাত্ত্বিকতাকে খাটো করেও দেখেছেন, সেটি আরেক প্রসঙ্গ, তাতে হয়তো পরে ফেরা যাবে। যাই হোক, সাহিত্য তত্ত্ব প্রবন্ধের এক জায়গায় রবীন্দ্রনাথ বলছেন, উদ্ধৃতির শুরু, শাস্ত্রে আছে এক বললেন বহু হব, নানার মধ্যে এক আপন ঐক্য উপলব্ধি করতে চাইলেন, একেই বলে সৃষ্টি। আমাতে যে এক আছে সেও নিজেকে বহুর মধ্যে পেতে চায়, উপলব্ধির ঐশ্বর্য তার বহুলত্বে। উদ্ধৃতির শেষ। এবারে তত্ত্ব নিয়ে আমার কিছু সাধারণ খানিকটা ক্যাটেগরিক্যাল পর্যবেক্ষণ হাজির করি। প্রথমত, যাকে সরাসরি তত্ত্ব নামে ডাকা হয় তা কিন্তু কেবল ইউরোপের বাপদাদার সম্পত্তি নয়। কেউ কেউ ইউরোপ কেন্দ্রিকতার ঘোরে তত্ত্বকে অ্যারিস্টটল কথিত, আমি একটা গ্রিক পদ এখানে ব্যবহার করব, থিওরিয়া, সেই অ্যারিস্টটলের থিওরিয়ার সঙ্গে যুক্ত করে তত্ত্বের উৎপত্তি স্থল হিসেবে ইউরোপকে চিহ্নিত করে থাকেন অভ্যাসবশত। দ্বিতীয়ত, জোর দিয়েই বলা দরকার যে খ্রিস্টপূর্ব 4 শতকের এই দার্শনিক অ্যারিস্টটলের কাজ পোয়েটিক্স এবং রেটরিক, যেখানে অ্যারিস্টটল গ্রিক বর্গ থিওরিয়া, পোয়েসিস এবং প্র্যাক্সিস ব্যবহার করেন, সেই পোয়েটিক্স ও রেটরিকের মেলা আগেই এশিয়ায়, আফ্রিকায় ও লাতিন আমেরিকায় তাত্ত্বিক ভাবনার অবতারণা ঘটেছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, প্রসঙ্গে এবং অনুষঙ্গে। এই বিষয়টা তৃতীয় বিশ্বের একাধিক দার্শনিক ও চিন্তাবিদ ঐতিহাসিকভাবে এবং প্রমাণ সহযোগে দেখিয়ে গেছেন। বিশেষভাবে উল্লেখ করা যাবে আর্জেন্টিন মেক্সিকান বামপন্থী বিপ্লবী দার্শনিক এন্ড্রিক ডুসেলের কথা এবং আফ্রিকান আমেরিকান চিন্তাবিদ মার্টিন বার্নালের কথা, যিনি বিখ্যাত তার সেই বই নিয়ে, যার বইটার নাম হচ্ছে
দ্য ব্ল্যাক অ্যাথিনা, এবং তার যে উপশিরোনাম, এই উপশিরোনামের কথাটাও বলতে হবে, সেটা হচ্ছে দ্য আফ্রো এশিয়াটিক রুটস অফ ক্লাসিক্যাল সিভিলাইজেশন, যেটা আসলে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা তথাকথিত পশ্চিমা সভ্যতার যে আফ্রো এশীয় ভিত্তি আছে সেটাকে দেখাবার চেষ্টা করছেন মার্টিন বার্নাল, যে বইয়ের কথা উল্লেখ করলাম। আবারও বলি, বইয়ের শিরোনাম, মূল শিরোনাম হচ্ছে ব্ল্যাক অ্যাথিনা। এবং এই বই বিতর্কিত, কিন্তু বিতর্কিত হলেও এর মধ্যে কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমি মনে করি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক এখনো। কারণ এই বিষয়গুলো ইউরোপ কেন্দ্রিকতাকেই শুধু যে চ্যালেঞ্জ করছে তা না, তা আমাদের এই যে নিজস্বতার কথা যেটা বলা হলো, এই নিজস্বতা নিয়েও আমাদের চিন্তা ভাবনা করতে উৎসাহিত করে। আবারও বইটির নাম বলি, গুরুত্বপূর্ণ বিধায় মার্টিন বার্নার্ডের, সেটি হচ্ছে ব্ল্যাক অ্যাথিনা। এখন রবীন্দ্রনাথ নিজেই তার সাহিত্য ভাবনা সম্পর্কিত একাধিক কাজেই ইঙ্গিত দিয়েছেন কিভাবে উপনিষদ নিজেই তত্ত্বে ভরপুর, যে উপনিষদ সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের কাজের চেয়েও নিঃসন্দেহে পুরনো। হ্যাঁ, রবীন্দ্রনাথ এনরিক ডুসল এবং মার্টিন বার্নালকে একসঙ্গে এনে অবশ্যই বলা যাবে যে তত্ত্ব কেবল ইউরোপীয় নয়, তত্ত্বের আসলে প্রকৃত উৎপত্তিস্থল পূর্বই। আর যেখানে মানুষের চিন্তা থাকে, যেখানে মানুষ আবির্ভূত হয়েছে এবং মানুষের চিন্তা অগ্রসর হয়েছে এবং সেই চিন্তার পরিণতি যেখানে থাকে, সেখানেই তত্ত্ব থাকে বা তাত্ত্বিক ভাবনা থাকে, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে। চতুর্থত, তত্ত্ব দারুণ স্থিতিস্থাপক ও ধারণক্ষম হতে পারে। যেভাবে তত্ত্বের উপজীব্য হিসেবে প্রত্যয় বা ধারণা, প্রস্তাব, ভাবনা ইত্যাদি স্থিতিস্থাপক হতে পারে, যে কারণে যাকে দার্শনিক ভাবনা বলা হয় তাকেও তত্ত্ব ধারণ করতে পারে। আমার সঙ্গে আমার কমরেড, আফ্রিকার অন্যতম ঔপন্যাসিক, নাট্যকার, তাত্ত্বিক, অ্যাক্টিভিস্ট ও রবীন্দ্র আগ্রহী নগুগি ওয়া থিয়ঙ্গর কথা হচ্ছিল এই বিষয়ে বেশ আগেই ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে। তার বরাত দিয়েই বলি, অনেক ক্ষেত্রেই দার্শনিক ভাবনার বা দর্শন চিন্তার সঙ্গে তাত্ত্বিক ভাবনার বা তত্ত্বচিন্তার ভেদরেখা বিলুপ্ত হতে বাধ্য। নগুগির একটা কাজ আছে, তাত্ত্বিক কাজ, সৃজনশীল লেখক তো বটেই, কিন্তু তার তাত্ত্বিক কাজ, যে গুরুত্বপূর্ণ কাজ মনে করি, কাজের নাম গ্লোবালেকটিক্স। এবং গ্লোবালেকটিক্স হচ্ছে, আমি যে কথাটা বললাম তার প্রমাণ, যেমন রবীন্দ্রনাথও নিজেই এক্ষেত্রে দৃষ্টান্ত বটে, যা আমি পরে দেখাবার চেষ্টা করব। তাহলে এবার তত্ত্ব বিরোধিতা নিয়ে কিছু কথা বলা দরকার। যারা মনে করেন যে সৃষ্টি আগে এবং তত্ত্ব পরে, তারা যে কেবল সৃষ্টি ও তত্ত্বের মধ্যে একটি অসম বিভাজন রেখা এঁকে দিচ্ছেন তাই নয়, তারা একই সঙ্গে এক ধরনের সৃষ্টি তত্ত্ব এবং তত্ত্ব পাচ্ছেন। এসবকে একসঙ্গে করে একে জ্ঞান তত্ত্ব বলা যেতে পারে। যারা এই জ্ঞান তত্ত্ব তাদের উচ্চারণে প্রায় অভ্যাসবশত জারি রেখেছেন, তারা আবার ঢালাও ভাবে তত্ত্বের বিরোধিতাও করেন, এই বুঝিয়ে যে তত্ত্ব দিয়ে সৃজনশীল রচনা ব্যাখ্যা করা যায় না। লক্ষ্য করা দরকার, এরাও একই সঙ্গে সৃজনশীল রচনা নিয়ে এবং ব্যাখ্যা নিয়ে তর্জনী নির্দেশের মাধ্যমেই ভেতর দিয়েই তাদের তত্ত্ব জারি রাখছেন। এদের মধ্যে আবার কেউ কেউ আছেন যারা এক ধরনের কাব্যতত্ত্বও ভাবেন এভাবে, এই বলে রাজনীতি কবিতাকে নষ্ট করে। কে আগে আসে আর কে পরে, কিংবা কে কাকে কিভাবে নষ্ট করে, সেসব বিষয় অবশ্যই ব্যাখ্যা সাপেক্ষ। তবে তত্ত্ব থাকে তার ছায়া ও আলো, তার আভাস ও ইঙ্গিত আমাদের অনুশীলনের সামগ্রী। এমনকি তত্ত্ব বিরোধিতাও তত্ত্বের জন্ম দিতে পারে। তবে সব তত্ত্বই, সব কবিতা ও সব সমালোচনার মতো এক ধরনের নয়। কোনো কোনো তত্ত্ব থাকে প্রকাশ্য এবং বিভিন্ন অনুপুঙ্খে ও অনুষঙ্গে উদ্ভাসিত, আবার কোনো তত্ত্ব থাকে আভাসী, ইঙ্গিতে ব্যঞ্জনাময় বা এমনকি ভীষণ প্রচ্ছন্ন। কোনো তত্ত্ব দাঁড়িয়ে যায় মানুষের সৃজনশীলতা ও মুক্তির পক্ষে, আবার কোনো তত্ত্ব ব্যাখ্যা ও বিশ্লেষণের টুটি চেপে ধরে কবিতাকে কেবল মেটাফিজিক্স বানিয়ে তাকে সিজদা দেওয়ার নির্দেশ দেয়। কোনো তত্ত্ব আবার চুপ থেকে বা না থেকে শাসক শ্রেণীকেই ছাড় দেয় বা এমনকি তার দালালিও করে। আবার কোনো কোনো তত্ত্ব খেটে খাওয়া মানুষের লড়াকু হাতিয়ারেও রূপান্তরিত হতে পারে। আর রবীন্দ্রনাথ প্রসঙ্গে অন্তত এখন এতটুকু বলে নেই, রবীন্দ্রনাথের কাজে তত্ত্বের চেহারা ও চরিত্র সব ক্ষেত্রে এক বা অভিন্ন নয়, যদিও উপনিষদীয় একের প্রতি রয়েছে তার প্রায় একছত্র পক্ষপাত। তাই ঢালাও তত্ত্ব বিরোধিতার অন্তর্নিহিত অসঙ্গতিকে
প্রশ্নকতার ভেতর দিয়েই ওইসব প্রশ্ন তোলা জরুরি থাকে। কার তত্ত্ব, কিসের তত্ত্ব, কোথাকার তত্ত্ব, কি ধরনের তত্ত্ব? হ্যাঁ, কবিও হতে পারেন তাত্ত্বিক, হয়েছেন, আবার একজন তাত্ত্বিকও হতে পারেন কবি। রবীন্দ্রনাথ নিজেই এখানে একটা বড় উদাহরণ। তাকে বিপ্লবী বলি বা সংস্কারক বলি, তার সঙ্গে একমত হই বা না হই, তিনি যে তার অসংখ্য প্রবন্ধে তত্ত্বের পর তত্ত্ব উপস্থিত করার চেষ্টা করেছেন তা অবশ্যই বলা যাবে। যেমন আনন্দ নিয়ে তার তত্ত্ব আছে, ঐক্য চেতনা নিয়ে তার তত্ত্ব আছে, শিক্ষা নিয়ে তার তত্ত্ব আছে, পরিবেশ ও কৃষি নিয়েও আছে তার তত্ত্ব। রবীন্দ্রনাথ ভক্তদের কেউ কেউ এও জানিয়েছেন যে তার অনেক কবিতার চেয়েও তার কিছু কিছু তাত্ত্বিক প্রবন্ধ বেশি শক্তিশালী। সেটি বিতর্কের ও বিভাজনের আরেক প্রসঙ্গ, আমি এখনই সেদিকে যাচ্ছে না। তবে যে কথাটাকে গুরুত্ব সহকারে সামনে আনতে চাই তা হলো, যারা সৃষ্টি ও তত্ত্বের মাঝখানে উঁচু নিচু সম্পর্ক বহাল রেখে তত্ত্বকে সৃষ্টির এলাকা থেকে বহিষ্কৃত করে চলেছেন, তারা তত্ত্বের সৃজনশীলতার ইতিহাসের বিরুদ্ধে এক ধরনের জ্ঞানতাত্ত্বিক সন্ত্রাস চালিয়ে তাত্ত্বিক স্বৈর শাসনকেই টিকিয়ে রাখতে চান। এই বিষয়টা আমার মনে হয় একটু খেয়াল করা দরকার। আর নান্দনিকতার নামে যারা তত্ত্ববিরোধিতার বুর্জোয়া অনুশীলন অব্যাহত রেখেছেন, তাদের নিকটাত্মীয় হিসেবে চিহ্নিত হয়ে থাকে তারাই যারা তত্ত্ববিরোধিতা ও রাজনীতি বিরোধিতাকে তথাকথিত সৃজনশীলতার অন্তর্গত করে রেখেছেন সাহিত্যিক এস্টাবলিশমেন্টের ছত্রছায়ায়। এরা তরুণদের পরীক্ষা নিরীক্ষাকেও বিরোধিতা করেন বা নিমেষেই খারিজ করেন। তাদের খ্যাতি ও ক্ষমতার দাপট দেখিয়ে এদের বস্তা পচা বলিতে যেন জার্গন নেই, কেবল আছে অন্যদের ভাষাতেই। তো সমালোচনা তত্ত্ব কিভাবে সৃষ্টিশীল হয়ে ওঠে, বা কিভাবে কবিতা নিজেই হয়ে ওঠে দারুণভাবে সমালোচনামূলক ও তাত্ত্বিক, বা কিভাবে পশ্চিমা মুলুকের জ্ঞান ভাষ্য নির্দেশিত বিভিন্ন ডিসিপ্লিনের দেয়াল ও সীমান্তগুলো লড়াকু চিন্তা, বয়ান ও আখ্যানের আঘাতে আঘাতে ভাঙতে থাকে, বা কিভাবে দর্শন, ইতিহাস, অর্থনীতি পরস্পরকে কাছে টেনে জ্ঞান ভাষ্যিক সংহতি ও সংঘর্ষ তৈরি করে, সেসব বিষয়ের আরেকটি উজ্জ্বল উদাহরণ না টেনে পারছি না। উদাহরণটা হচ্ছে লড়াকু চিকানো নারীবাদী কবি তাত্ত্বিক অ্যাক্টিভিস্ট গ্লোরিয়া আনজালদুয়ার বর্ডারল্যান্ডস বা লা ফ্রন্টেরা। আনজালদুয়া তার এই সৃষ্টিশীল কাজে বুঝিয়ে দিচ্ছেন যে এই পণ্য ফেটিসিজমের যুগে চিন্তা চর্চায়, জ্ঞান চর্চায়, তত্ত্ব চর্চায় একটির সঙ্গে আরেকটি বিষয়ের বা ঘটনার সম্পর্ক না ধরার বা মুছে ফেলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এমন ভাবে যে কবিতাকে রাখা হচ্ছে একটি খোপে, দর্শনকে আরেকটি খোপে, বা সমালোচনাকে রাখা হচ্ছে অন্য আরেক জায়গায়। আনজালদুয়ার মতে এভাবে বিশ্ব ব্যাংকের সেক্টর ভিত্তিক পর্যালোচনা মার্কা জ্ঞান ক্ষমতা সম্পর্কের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। আর এই আধিপত্য আমাদের সমালোচনার একটা বড় জায়গা জুড়ে আছে বইটি, যেমন আছে তার কিছু ব্যতিক্রম। এবারে আসি সরাসরি রবীন্দ্রনাথ প্রসঙ্গে। প্রথমেই বলে নেওয়া দরকার যে আজকের আলোচনায় রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনার সমগ্রকে হাজির করা আমার উদ্দেশ্য নয়। কথাটা আগেও বলেছি, আরেকবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তার সম্ভাবনা রবীন্দ্রনাথের কাজের বিস্তার ও ভূমাত্রিকতাকে বিবেচনায় রাখলে রবীন্দ্রনাথ নিয়ে কোন স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া মোটেই সহজকম্য নয়। এমন কোনো বিষয় নেই যা নিয়ে রবীন্দ্রনাথের আগ্রহ ছিল না, এমনি একটি ধারণা এখনো বেশ চালু আছে। আমি মনে করি এ ধারণায় তেমন কোনো বাড়াবাড়ি নেই। বিশ্ব সাহিত্যের একজন ছাত্র হিসেবে 1920 শতকে আমি এমন কোন কবির সন্ধান পাইনি যিনি ফর্ম ও বিষয়ের বিস্তার ও বৈচিত্র্যের দিক থেকে রবীন্দ্রনাথকে টপকাতে পারেন। এখানে রবীন্দ্রনাথের প্রবন্ধ ও নিবন্ধের কথাও সঙ্গত কারণেই চলে আসে। প্রথমত ও প্রধানত কবি ও গীতিকার হলেও রবীন্দ্রনাথের কাজের বিশাল জায়গা জুড়ে থাকে তার অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ ও ছোট রচনা সহ অনেক চিঠি। এসব কাজ আবারও রবীন্দ্রনাথের বিষয় বৈচিত্র্য ও বিস্তারকেই নির্দেশ করে বইটি। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। তিনি ভারতের ইতিহাস নিয়ে লিখতে গিয়ে ইউক্লিডের সরল রেখার দৌড় দেখিয়ে দিয়েছেন এবং তাকে অকেজও প্রমাণ করেছেন। উত্তরাধুনিকতাবাদীদের কেউ কেউ হয়তো 1911 সালে লিখিত রবীন্দ্রনাথের প্রবন্ধ ভারতবর্ষের ইতিহাসের ধারার এই পংক্তিতে বেশ মজা পাবেন। উদ্ধৃতির শুরু: সোজা লাইনের সমাপ্তিহীনতা, সোজা লাইনের অতি তীব্র তীক্ষ্ণ কৃশতা বিশ্ব প্রকৃতির নহে। উদ্ধৃতির শেষ। অবশ্য উত্তরবাদী ও সাবাল্টান ইতিহাস তাত্ত্বিক রণজিৎ গুহর পোয়াবারও হয়েছে এর মধ্যেই, যিনি রবীন্দ্রনাথের ইতিহাস তত্ত্ব নিয়ে একটা নাতি দীর্ঘ বই লিখেছেন।
এছাড়া যেমন রবীন্দ্রনাথ লিখেছেন গণিত ও সঙ্গীতের মিল নিয়ে, ঠিক তেমনি তিনি লিখেছেন ভেষজ বিদ্যা ও সংস্কৃতিতে অত্যুক্তি নিয়ে। আর যেমন তিনি লিখেছেন কৃষি ও পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে, এবং যেমন তিনি লিখেছেন জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ নিয়ে, তেমনি লিখেছেন তিনি ছেলে ভরানো ছোড়া নিয়ে, শূন্যের মাজা নিয়ে, দান্তের বিয়াত্রিচ ও পেট্রার্কের লড়া নিয়ে, কবিওয়ালাদের গান নিয়ে, ব্যঙ্গ কৌতুকের অন্তর্নিহিত তত্ত্ব নিয়ে, নীতিবিদ্যা নিয়ে, বিশ্ব সাহিত্য নিয়ে, জাতীয় সাহিত্য নিয়ে, সমালোচনা ও সাহিত্য তত্ত্ব নিয়ে। এমনকি তিনি 1934 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি ছোট্ট ভক্তিমূলক রচনা লিখেছেন, যেখানে তিনি ইসলামকে বড় ধর্ম এবং শান্তির ধর্ম হিসেবে দেখেছেন। অন্যদিকে আবার তিনি 1936 সালে পঞ্চম জর্জকে নিয়ে প্রশস্তমূলক বাক্য রচনা করেছেন নির্দ্বিধায়। আর শিক্ষাত রবীন্দ্রনাথের একটি কেন্দ্রীয় বিষয় কমপক্ষে 50টির বেশি প্রবন্ধ লিখেছেন ওই বিষয়ের উপর। এছাড়া রবীন্দ্রনাথ লিখেছেন, এই কথাগুলো খুব বেশি যে আনা হয় তা না, রবীন্দ্রনাথ লিখেছেন পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ ও পুরুষতন্ত্র নিয়েও তার নিজস্ব মানবতাবাদী অবস্থান থেকে। হ্যাঁ, 1905 সালে রবীন্দ্রনাথ সরাসরি ইম্পিরিয়ালিজম শিরোনামের একটি প্রবন্ধই লিখে ফেলেন। যেমন 1892 সালে তিনি লিখেন ক্যাথলিক সোশ্যালিজম, এবং 1893 সালে সোশ্যালিজম শিরোনামের প্রবন্ধ। ওই 1892 সালেই রবীন্দ্রনাথ আরেকটি প্রবন্ধ লিখেন, যার শিরোনাম আমেরিকানের রক্ত পিপাসা। লক্ষ্য করুন এই শিরোনামটি, আমেরিকানের রক্ত পিপাসা। প্রবন্ধটির শিরোনামই তার প্রতিবদ্ধ বিষয়কে সরবে ঘোষণা করে। রবীন্দ্র ভক্তদের কেউ কেউ এও মনে করেন যে রবীন্দ্রনাথ এই প্রবন্ধে অরাবীন্দ্রিক ভাষা ব্যবহার করেছেন এভাবে। আমি রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিচ্ছি, মনুষ্য জাতির মধ্যে একটি বিষ আছে, যখন এক জাতি আর এক জাতিকে আহার করিতে বসে, তখন ভক্ষ জাতি মরে এবং ভক্ষক জাতির শরীরেও বিষ প্রবেশ করে। আমেরিকানদের রক্তের মধ্যে বিষ গেছে। উদ্ধৃতি শেষ। রবীন্দ্রনাথের উক্তি। আসলে রবীন্দ্রনাথের এই প্রবন্ধটি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র সংস্কৃতি নিয়ে 2002 সালে তৈরি করা মাইকেল মোরের একটি প্রামাণ্য চিত্রের কথা মনে করিয়ে দেয়। ওই ছবির শিরোনাম বোলিং ফর কলাম্বাইন। এও বলা দরকার, ওই প্রবন্ধে রবীন্দ্রনাথ বেশ জোরে সোরে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ আক্রান্ত, নির্যাতিত ও লাঞ্ছিত কৃষ্ণাঙ্গদের ও আদিবাসীদের পক্ষ অবলম্বন করেছেন। তো আমি এর মধ্যেই রবীন্দ্রনাথের বিচিত্র আগ্রহ ও অভিপ্রায়ের একটা ফর্দ দিয়ে ফেলেছি, কিন্তু এই ফর্দ মোটেই পর্যাপ্ত নয়। তবে এটি পরিষ্কার রবীন্দ্রনাথ কত শত বিষয় নিয়ে ভেবেছেন ও লিখেছেন। এ কারণে রবীন্দ্রনাথের চূড়ান্ত ও একমাত্রিক চরিত্রায়ন যেমন ভীষণ কঠিন হয়ে পড়ে, ঠিক তেমনি সহজ হয়ে পড়ে তার স্ববিরোধিতা শনাক্ত করাও। অবশ্যই স্ববিরোধিতাকে দেখানোর জন্যই কেবল স্ববিরোধিতাকে চিহ্নিত করা এখানে আমার উদ্দেশ্য নয়। তবে রবীন্দ্রনাথের বিষয় বৈচিত্র্য নিজেই ওই প্রশ্নটাকেও আনতে সাহায্য করে, কোন রবীন্দ্রনাথ। আর সেক্ষেত্রে রবীন্দ্রনাথের কাজ নিয়েও প্রশ্ন ওঠে বইকি। আর তাকে নিয়ে প্রশ্ন তোলার অর্থ রবীন্দ্রনাথকে অস্বীকার করা নয়, বরং বর্তমান সময়ের তাগিদেই ও বর্তমান সময়ের সঙ্গে তাকে সম্পর্কিত করার লক্ষ্যেই তার সঙ্গে আমাদের বোঝাপড়া জরুরি হয়ে পড়ে। এই বোঝাপড়ার জন্যই তার প্রবন্ধ নিবন্ধকে যথেষ্ট ব্যবহার করা যায়। সত্য, রবীন্দ্রনাথের সৃজনশীল উদ্ধৃতি চিহ্নের ভেতরে এবং মননশীল উদ্ধৃতি চিহ্নের ভেতরে, সৃজনশীল ও মননশীল রচনার মধ্যে সুস্পষ্ট বিভাজন রেখা এঁকে দিয়ে গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে অনেকেই রবীন্দ্রনাথের কবিতা, গান, উপন্যাস, গল্প, ভ্রমণ কাহিনী নিয়ে যতটা কথাবার্তা ও লেখালেখি এবং গবেষণা করেছেন, তার প্রবন্ধ নিবন্ধ নিয়ে ততটা হয়েছে বেশ, ততটা তারা করেননি। যদিও তার প্রচুর শক্তিশালী প্রবন্ধ নিবন্ধ রয়েছে, তাত্ত্বিক প্রবন্ধ সহ। এখানে আমি তার কয়েকটি প্রবন্ধের তুলনামূলকভাবে উপেক্ষিত গুটি কয়েক দিককে সামনে আনতে চাই, তার বেশি কিছু নয়। তার আগে রবীন্দ্রনাথের কাজ নিয়ে একটা প্রশ্নে সামনে আনা যাক, যে প্রশ্ন আমার দেশ বাংলাদেশ থেকেও উঠানো হয়েছিল সেই 1994 সালে। আমাদের সময় প্রতিভাবান চিন্তাবিদ আহমদ সাফা প্রশ্নটা তুলেছিলেন। তিনি জীবিত থাকলে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করতাম নামের একটা প্রবন্ধে ছাপা লিখেছেন আহমদ সাফা। উদ্ধৃতির শুরু আহমদ সাফার কথা, আমার না। আমার প্রশ্নটিতে আসি। অত্যন্ত সহজ ও সরল প্রশ্ন, কোনো ঘোর প্যাচ নেই। রবীন্দ্রনাথ তার মুসলমান প্রজাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ গল্প কিংবা উপন্যাস কেন লিখলেন না? উদ্ধৃতির শেষ।
অর্থাৎ সবচেয়ে কঠিন ও বোধ করি ঝুঁকিপূর্ণ কাজে রবীন্দ্রনাথ হাত দিতে পারেননি, যে কাজে শ্রেণী ও সম্প্রদায়ের প্রশ্ন জড়াজড়ি করে থাকে, যে কাজে বাস্তবতাকে তুলে ধরা চ্যালেঞ্জ করার প্রশ্ন থাকে, যে কাজে এমনকি নিজেকেও নিজের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে হয় বা নিজেকেও নগ্ন করতে হয়, যে কাজে একই সঙ্গে একাত্ম হওয়ার ও আত্মীকরণের যে কাজে একই সঙ্গে একাত্ম হওয়ার ও আত্মীকরণেরও অনেক সমস্যাও থাকে। আবার অন্যদিকে কবি পেদ্রো পিয়েট্রির ওই কথাটাও মনে আসে, সবচেয়ে কাছের মানুষকে নিয়ে লেখা সবচেয়ে কঠিন কাজ। ঐক্য নিয়ে রবীন্দ্রনাথ কথাটাও ফিরে আসে খানিকটা ভিন্ন প্রসঙ্গে, জমিদারের সঙ্গে প্রজার যে ঐক্য সে সত্য ঐক্য নয়। রবীন্দ্রনাথ আসলে শিক্ষার মিলন নামের একটা প্রবন্ধ আছে, অসাধারণ প্রবন্ধ। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন যে ম্যানেজারের সাথে কুলির ঐক্য সত্য ঐক্য নয়। কিন্তু রবীন্দ্রনাথকে শুধু জমিদার বলে থেমে থাকা মোটেই যথেষ্ট নয়, বরং অবিভক্ত ভারতের উঠতি বুর্জোয়া শ্রেণীর উপনিবেশবাদ বিরোধিতার একটি জটিল এবং বহুলব্ধি ভারাক্রান্ত পর্যায়কেই নির্দেশ করে রবীন্দ্রনাথের কাজ। এই কথাটাকে মনে রেখেই রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনা সম্পর্কিত কাজগুলোর একটা রেখালেখ্য এখন আপনাদের সামনে উপস্থিত করতে চাই। বলা দরকার যে 1888 সাল থেকে তার মৃত্যুর সাল অর্থাৎ 1941 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ লাগাতার সাহিত্য তত্ত্ব, নন্দেন তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে ভেবেছেন। বস্তুত তার প্রায় সারা জীবনেরই বিশেষ অভিনিবেশ ও অধ্যয়নের ও ভাবনার এলাকা ছিল সমালোচনা ও সাহিত্য তত্ত্ব। মোটামুটি ভাবে বলা যাবে এসব নিয়ে তার বিভিন্ন মাপের প্রবন্ধ নিবন্ধের সংখ্যা 100 ছাড়িয়ে যাবে। আর বইয়ের কথা বললে কমপক্ষে 8টি বইয়ের কথা উল্লেখ করতে হয়। এই প্রসঙ্গে পরে ফিরব। কিন্তু আমি 1888 সাল দিয়ে শুরু করলাম কেন? কারণ ওই সালে যখন রবীন্দ্রনাথের বয়স মাত্র 26, সমালোচনা শিরোনামেই তার সমালোচনার বই বের হয়। একটা বই বের হয়, বলা দরকার এর 7 বছর আগেই রবীন্দ্রনাথের প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা প্রকাশিত হয় এবং তার রবীন্দ্রনাথকে সেই বয়সেই একজন কবি ও নাট্যকার হিসেবে পরিচিতি ও খানিকটা খ্যাতিও এনে দেয়। তিনিও জানতেন তখন থেকেই যে তিনি প্রথমত এবং প্রধানত কবি, কিন্তু তারপরও তার সময়ের এই আধিপত্যবাদী ধারণা যে সমালোচনার কাজ সৃজনশীলতার কাজকে ক্ষতিগ্রস্ত করে, এই আধিপত্যবাদী ধারণার বিপরীতে গিয়ে গভীর আগ্রহ সহকারে সমালোচনার কাজ অব্যাহত রেখেছিলেন রবীন্দ্রনাথ। তো সেই সমালোচনা নামের বইয়ে অন্তর্ভুক্ত হয়েছিল রবীন্দ্রনাথের মোট 16টি প্রবন্ধ। তাদের মূল মনোযোগের কেন্দ্র ছিল সাহিত্যিক টেক্সট। আজকে আমরা যারা সাহিত্য তত্ত্ব পশ্চিমে করি, যাকে লিটারি টেক্সট বলে পশ্চিমা সাহিত্য তত্ত্বের ভাষায়, সেই লিটারি টেক্সট অবশ্যই প্রধানত বাংলা সাহিত্যের টেক্সট। তবে তিনি মেধা ও দক্ষতা সহকারে সংস্কৃত ও ইংরেজি সাহিত্যেও বিচরণ করেছেন। কিন্তু আমি এখানে তার এই অল্প বয়সের বই সমালোচনার কথা বিশেষভাবে বলছি কেন? তার কারণ অবশ্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। প্রশ্নটা হলো রবীন্দ্রনাথের কাজে সমালোচনার সঙ্গে সাহিত্য তত্ত্বের সম্পর্ক কি? বলা দরকার এই প্রশ্নের উত্তর হিসেবে রবীন্দ্রনাথের একটি বিশেষ বৈশিষ্ট্য বেরিয়ে আসে, যে বৈশিষ্ট্যকে সচরাচর সামনে আনা হয় না। এই বৈশিষ্ট্য হচ্ছে সাহিত্যের এমনকি সনাতন মূল্যায়নধর্মী সমালোচনা করতে গিয়েও রবীন্দ্রনাথ তাত্ত্বিক চিন্তা ও ভাবনার অবতারণা করেন এই বুঝিয়ে যে সমালোচনাকেও জুৎসই ও অর্থপূর্ণ করতে গেলে তত্ত্ব লাগেই। যেখানে তত্ত্ব নাই সেখানে সমালোচনা নিতান্তই অগভীর। বন্ধনীতে এখানে একটু বলে রাখি, রবীন্দ্রনাথের সমালোচনা ও তত্ত্ব সম্পর্কিত এই বোধ কিন্তু পশ্চিমা জ্ঞানের মধ্যস্থতায় ঘটে নাই। তো ফিরি রবীন্দ্রনাথের সমালোচনা নামের বইয়ে। এখানে রবীন্দ্রনাথের তাত্ত্বিক ভাবনা একাধিক অর্থে উদ্ভাসিত। যেমন তার ভাবনা আছে কবির সত্তাতাত্ত্বিক অবস্থান নিয়ে, যেমন তথাকথিত স্বভাব কবি নিয়ে, তথাকথিত নীরব কবি নিয়েও, নিঃশব্দের সঙ্গীত নিয়েও রবীন্দ্রনাথ অন্যত্র কথা বলেছেন ঠিকই, কিন্তু যে নীরব সে কবি হয় কি করে এই প্রশ্নও তুলেছেন রবীন্দ্রনাথ। কল্পনা কি এই প্রশ্নও তুলেছেন রবীন্দ্রনাথ, এই বুঝিয়ে যে কল্পনারও প্রশিক্ষণ প্রয়োজন। যেমন তিনি বলেছেন আমাদের ইন্দ্রিয়েরও প্রশিক্ষণ প্রয়োজন। রবীন্দ্রনাথ এখান থেকেই রবীন্দ্রনাথের এই তাত্ত্বিক প্যারাডাইমের শুরু। আমি যদি খুব সহজ করে বলি তা হবে এই রকম: কবিতা থাকে সত্যে, আর এই সত্য তথ্যের নয়, রূপের। এছাড়া রবীন্দ্রনাথ যাকে
বলা হয় জনরা, তা নিয়েও বেশ ভেবেছেন ওই সমালোচনা নামের বইয়ে। যেমন মহাকাব্যের অন্তর্নিহিত স্থাপত্য ও তার সাংগঠনিক বৈশিষ্ট্য নিয়েও তার তাত্ত্বিক ভাবনা অগ্রসর হয়েছে। ফর্দ বাড়ানো যাবে, কিন্তু 1888 সালের পরে আরেকটি গুরুত্বপূর্ণ সালের কথা উল্লেখ করতে হবে এখন। সেই সাল হচ্ছে 1907 সাল। 1907 সালে বের হয় একের পর এক 3টি ছোট বই, আধুনিক সাহিত্য, প্রাচীন সাহিত্য ও লোক সাহিত্য। 90-এর দশকে শিশির কুমার দাসের সঙ্গে রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব সম্পর্কিত ভাবনা নিয়ে বেশ কিছু কথা হয়েছিল, এবং আমরা একমত হয়েছিলাম যে এই 3টি বইয়ের মোট 35টি প্রবন্ধে, যা 2 দশক ধরে লিখিত হয়েছিল, রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনা নির্দিষ্টভাবে না যদিও, কিন্তু বিচিত্র অনুষঙ্গেই পরিস্ফুট হয়েছিল পরিপূর্ণতায় ও পরিপক্কতায়। এবারে আসি রবীন্দ্রনাথের আধুনিক সাহিত্য শীর্ষক বই প্রসঙ্গে। এতে রয়েছে মোট 16টি প্রবন্ধ, তবে এর মধ্যে 3টি রিভিউ আর্টিকেলও রয়েছে, যা আবার ঠিক সরাসরি সাহিত্য সম্পর্কিত নয়। এভাবে বলা যায় মূলত বই ও লেখক নিয়ে একাধিক প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ, যেমন বঙ্কিমচন্দ্র, বিহারীলাল, সঞ্জীব চন্দ্র, বিদ্যাপতির রাধিকা, বঙ্কিমচন্দ্রের বই কৃষ্ণ চরিত্র, শ্রীশচন্দ্র মজুমদার প্রণীত উপন্যাস ফুলজানি, শিবনাথ শাস্ত্রী বিরচিত সামাজিক উপন্যাস যুগান্তর, দ্বিজেন্দ্রনাথ রায়ের সঙ্গীত পুস্তক আর্যগাথার 2য় ভাগ, অক্ষর কুমার মৈত্রেয় প্রণীত বই সিরাজউদ্দৌলা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন রবীন্দ্রনাথ অভূতপূর্ব তীব্রতায়। হ্যাঁ, বইটার নাম আধুনিক সাহিত্য, অথচ এতে আলোচিত হয়েছে সঙ্গীত, ইতিহাস, ধর্ম, দর্শন, সমাজ ইত্যাদি বিষয়। বস্তুত রবীন্দ্রনাথের আধুনিক সাহিত্য শীর্ষক বই থেকেই কতগুলো ধারণা, কতগুলো বিষয় বেরিয়ে আসে, যেগুলোকে আমি এখন ক্যাটাগরিক্যালি পেশ করতে চাই। প্রথমত, সাহিত্যের পাঠ মানেই সম্পর্কের পাঠ। এই সম্পর্ক বিষয়ের সঙ্গে বিষয়ের, বিষয়ীর সঙ্গে বিষয়ীর, বিষয়ের সঙ্গে বিষয়ীর, মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে জগতের ও প্রকৃতির, মানুষের সঙ্গে ইতিহাসের ও সমাজের সম্পর্ক সহ অন্যান্য সম্পর্ক। এক্ষেত্রে রবীন্দ্রনাথের তাত্ত্বিক চিন্তার ক্ষেত্রে যে ধারণাটা দারুণ তীব্রতায় হাজির থাকে, তা হচ্ছে সম্পর্কই সত্য, বা সম্পর্কের উদ্ঘাটন মানেই সত্যের উদ্ঘাটন, এবং সত্যের উদ্ঘাটন মানে সম্পর্কের উদ্ঘাটন। আর সাহিত্য হচ্ছে সেই সত্যের অনুভবজাত শিল্পিত প্রকাশ, যা একই সঙ্গে সুন্দর এবং আনন্দময়। যেহেতু সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, সেহেতু রবীন্দ্রনাথের মোদ্দা কথাটা এখানে স্মরণ করা যাক। রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা, বেশ কিছু কথা এখানে বলেছেন, যা রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কিত ভাবনার অত্যন্ত, যার ভিত্তি হিসেবে কাজ করে, এটুকু বলা যাবে। রবীন্দ্রনাথ বলছেন, উদ্ধৃতির শুরু, শহীদ শব্দ হইতে সাহিত্য শব্দের উৎপত্তি। অতএব ধাতুগত অর্থ ধরিলে সাহিত্য শব্দের মধ্যে একটি মিলনের ভাব দেখিতে পাওয়া যায়। সে যে কেবল ভাবে ভাবে, ভাষায় ভাষায়, গ্রন্থে গ্রন্থে মিলন তাহা নহে। মানুষের সহিত মানুষের, অতীতের সহিত বর্তমান, দূরের সহিত নিকটের অত্যন্ত অন্তরঙ্গ যোগ সাধন সাহিত্য ব্যতীত আর কিছুর দ্বারাই সম্ভবপর নহে। যে দেশে সাহিত্যের অভাব, সে দেশের লোক পরস্পর সজীব বন্ধনে সংযুক্ত নহে, তাহারা বিচ্ছিন্ন। উদ্ধৃতির শেষ। বলা দরকার, এই উদ্ধৃতি কিন্তু রবীন্দ্রনাথের আধুনিক সাহিত্য নামের বই থেকে নেওয়া নয়। তারও বেশ আগে, সেই 1895 সালে রবীন্দ্রনাথ বঙ্গীয় সাহিত্য পরিষদ সভার বার্ষিক অধিবেশনে বাংলা জাতীয় সাহিত্য নামের একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করেছিলেন, যা আসলে শুরুই হয়েছিল ওই উদ্ধৃত কথাগুলো দিয়ে, যেখানে সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথের স্পষ্ট জোরালো ধারণা লক্ষ্য করি। আর তার ফলিত দিকগুলোই আমরা তার আধুনিক সাহিত্য নামের বইয়ে পেয়েছি। উদ্ধৃত কথাগুলোর একটা তুলনামূলক পাঠ, একটা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত পাঠ পরে দেওয়া যেতে পারে, তবে এখন অন্তত এতটুকু না বলে পারছি না যে রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে উদ্ধৃত ওই মোদ্দা কথায় সাহিত্যের সঙ্গে সামাজিকতার যে অনুভব ঋদ্ধ ঝলমল করা ডায়ালেকটিক্স উদ্ভাসিত স্পন্দিত হয়েছে, এমনকি তুমুল অর্থ ব্যঞ্জনায়, তার পরিপ্রেক্ষিতেই সেই 90-এর দশকের মাঝামাঝি সময়ে বলেছিলাম যে রবীন্দ্রনাথ যাকে সাহিত্য বলছেন, আর পশ্চিমামূলক যাকে লিটারেচার বলছে,
বলে এসেছে এই দুটো এক জিনিস নয়। তবে উপনিবেশবাদের সাংস্কৃতিক হেজেমনির কারণেই আমরা ওই দুটোকে এক করে গুলিয়ে ফেলতে অভ্যস্ত হয়ে উঠেছি, যেখানে রবীন্দ্রনাথ নিজেই সাহিত্য নিয়ে তার ধারণার নিজস্ব পথ আমাদের জন্য এঁকে দিয়েছেন, এই ইঙ্গিত দিয়ে যে যেখানে লিটারেচার হচ্ছে লেটার নির্ভর। লিটারেচার শব্দটা খেয়াল করেন, লিটারেচার লেটার নির্ভর, অর্থাৎ বা অন্য কথায় লিখিত হরফ বা বর্ণ নির্ভর বা সাধারণভাবে লিখন নির্ভর। সেখানে রবীন্দ্রনাথের জন্য সাহিত্য হচ্ছে মিলন নির্ভর, সম্পর্ক নির্ভর, সমাজ নির্ভর, ব্যক্তির সঙ্গে সমষ্টির মিলন নির্ভর, যা অবশ্য ভাষায় ব্যক্ত হয়, প্রকাশ পায়। তবে ডায়ালেকটিক্যালি রবীন্দ্রনাথের পথ অনুসরণ করে এও যুক্ত করা দরকার, সমাজও সমাজ হয়ে ওঠে না যদি সেই সমাজে সাহিত্য না থাকে। এভাবে বলা যায় রবীন্দ্রনাথের জন্য সাহিত্য কেবল লেখালেখির বিষয় নয়, সাহিত্য দিয়ে তার চেয়েও বড় ও অর্থপূর্ণ ধারণা, মানে সাহিত্য নিয়ে তার চেয়েও বড় এবং অর্থপূর্ণ ধারণা রবীন্দ্রনাথ আমাদেরকে উপহার দিয়েছেন তার নিজস্ব পথেই। যদিও বিশুদ্ধ নিজস্বতা বলেও কিছু নেই, যে কথাটা আবার রবীন্দ্রনাথেরও বিভিন্ন উচ্চারণ থেকেই আমরা পেয়ে থাকি, বিশুদ্ধ নিজস্বতা। এবারে আসি রবীন্দ্রনাথের আধুনিক সাহিত্য নামের বই নিয়ে আমার দ্বিতীয় ক্যাটেগরিক্যাল পর্যবেক্ষণে। আগেই বলা হয়েছে, যদিও রবীন্দ্রনাথ তার বইয়ের নাম দিয়েছেন আধুনিক সাহিত্য, বইটা কিন্তু প্রচুর তথাকথিত অসাহিত্যিক বিষয়ে ঠাসা। কথাটা হয়তো কারোর কাছে অদ্ভুত ঠেকতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের বরাতেই কথাটা বলে নেই, সাহিত্য আসলেই অসাহিত্যিক বিষয় নিয়েই। সত্য, রবীন্দ্রনাথের সময় আজকে যাকে আমরা ইন্টারডিসিপ্লিনারিটি বলছি, সেই পদ বা বর্গ বা ধারণা চালু ছিল না। এই ইন্টারডিসিপ্লিনারিটির তেমন জুচ্ছই বাংলা আছে কিনা জানি না, তবে আপাতত এর বাংলা করছি আন্তঃশাস্ত্রীয় পাঠ হিসেবে। আর রবীন্দ্রনাথ তার মতো করেই বাংলার সমালোচনার ইতিহাসে প্রথম সাহিত্যের আন্তঃশাস্ত্রীয় পাঠ আমাদের উপহার দিয়েছেন, এই বুঝিয়ে যে সাহিত্যের পাঠ আন্তঃশাস্ত্রীয় হতে বাধ্য, কেননা সাহিত্য হচ্ছে জগৎ, জীবন, প্রকৃতি, সমাজ নিয়ে, আর আন্তঃশাস্ত্রীয় পাঠও হচ্ছে রবীন্দ্রনাথ কথিত সম্পর্কের সামূহিক ও সমন্বিত উৎসব ও বিস্তার। এখানে বন্ধনীতে আরেকটি কথা বলে নেওয়া যাক, বাংলা সাহিত্যের ইতিহাসে সমালোচনা নামের কর্মকাণ্ডকে সম্মান ও মর্যাদা দিয়ে যিনি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর ওই ভিত্তিকে যিনি প্রথম তাত্ত্বিক বৈধতা দিয়েছেন আমি মনে করি, এবং একই সঙ্গে যিনি সমালোচনার পরিসীমাকে দিয়েছেন আন্তঃশাস্ত্রীয় বৈভব ও বিস্তার, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার এই কথা বলার পর আসি রবীন্দ্রনাথের আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ে, যার শিরোনাম প্রাচীন সাহিত্য। প্রাচীন সাহিত্য এই বইয়ে রবীন্দ্রনাথ তার সমালোচনা ও তত্ত্বের বোধকে একটি গুরুত্বপূর্ণ উচ্চতায় নিয়ে গেছেন বলে আমি মনে করি। বইটিতে সংস্কৃত সাহিত্যের কিছু প্রধান কাজ ও প্রাপ্তি নিয়ে তুমুল তাত্ত্বিক আলোচনা আছে, যেমন মহাকাব্য রামায়ণ, কালিদাসের 3টি কাজ, কুমার সম্ভবম, অভিজ্ঞান শাকুন্তলম ও মেঘদূতম এবং বাণভট্টের কাদম্বরী নিয়ে তুমুল আলোচনা। পালি থেকে বাংলা ভাষায় অনুদিত যে ধর্মপদ, সেই ধর্মপদেরও তুমুল ইতিবাচক লিপ্ত আলোচনা আছে এই বইটিতে। বিশেষভাবে জোর সহকারে যুক্ত করা দরকার যে রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য বইটি গৌতম বুদ্ধের প্রতি রবীন্দ্রনাথের তুমুল আগ্রহের উজ্জ্বল প্রমাণ বহন করে। বলা যাবে ভারতের চিন্তার ইতিহাসে এবং বাংলা সাহিত্য সমালোচনার ইতিহাসেও কোনো আধুনিক লেখক বুদ্ধকে এতটা তীব্রতায় ও গভীরতায় এনগেজ করেন নাই বা তাকে নিয়ে লেখেন নাই যা রবীন্দ্রনাথ করেছেন বা লিখেছেন। রবীন্দ্রনাথের সেই পুরাতন কথাটা মনে আসে, আমি উদ্ধৃতি দিচ্ছি রবীন্দ্রনাথ থেকে, বুদ্ধকে আমি অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি। উদ্ধৃতির শেষ। এই কথাটাও মনে আসে রবীন্দ্রনাথের কথা। উদ্ধৃতির শুরু, এত বড় রাজা জগতে আর কোনোদিন দেখা দিয়েছে? বর্ণে বর্ণে জাতিতে জাতিতে অপবিত্র ভেদ বুদ্ধির নিষ্ঠুর মূঢ়তা ধর্মের নামে আজ রক্তে পঙ্কিল করে তুলেছে এই ধরাতল। পরস্পর হিংসার চেয়ে সাংঘাতিক পরস্পর ঘৃণার মানুষ এখানে পদে পদে অপমানিত। সর্বজীবে মৈত্রীকে যিনি মুক্তির পথ বলে ঘোষণা করেছিলেন, সেই তার বাণীকে আজ উৎকণ্ঠিত হয়ে কামনা করি এই ভাতৃবিদ্বেষ কলুষিত হতভাগ্য দেশে। উদ্ধৃতির শেষ। এও বলেছেন রবীন্দ্রনাথ, উদ্ধৃতির শুরু, বৌদ্ধ ধর্মেই মানবকে দেবতার স্থান দেওয়া হয়েছে। উদ্ধৃতির শেষ।
যাই হোক, রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য নামের এই বই নিয়ে মেলা কিছু বলা যাবে রবীন্দ্রনাথের প্রতিভা, চিন্তা, তত্ত্ব স্পন্দিত বিষয়বস্তুর কারণে। তবে সময়ের কারণে আমি আমার মাত্র দু একটা পর্যবেক্ষণকে সামনে আনতে চাই। প্রথমত, প্রাচীন সাহিত্য বইটি এপিক ও তার অনুবাদ মহাকাব্য নিয়ে রবীন্দ্রনাথের তাৎপর্যপূর্ণভাবেই উপনিবেশবাদ বিরোধী অবস্থানকে সামনে আনে। রবীন্দ্রনাথ বলছেন, উদ্ধৃতির শুরু, আমরা এপিক শব্দের বাংলা নামকরণ করিয়াছি মহাকাব্য। এখন আমরা রামায়ণ মহাভারতকে মহাকাব্যই বলিয়া থাকি। উদ্ধৃতির শেষ। এরপর রবীন্দ্রনাথ এও বলছেন, আরেকটি উদ্ধৃতি দিচ্ছি, মহাকাব্য নামটি ভালোই হইয়াছে, নামের মধ্যেই যেন তাহার সংজ্ঞাটি পাওয়া যায়। ইহাকে আমরা কোনো বিদেশি শব্দের অনুবাদ বলিয়া এখন যদি না স্বীকার করি তাহাতে ক্ষতি হয় না। উদ্ধৃতির শেষ। কিন্তু রবীন্দ্রনাথ সেখানেই থামছেন না, জোর দিয়ে এও বলছেন, রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিচ্ছি, উদ্ধৃতির শুরু, অনুবাদ বলিয়া স্বীকার করিলে পরদেশীয় অলঙ্কার শাস্ত্রের এপিক শব্দের লক্ষণের সহিত আগাগোড়া না মিলিলেই মহাকাব্য নামধারীকে কৈফিয়ত দিতে হয়। এরূপ জবাবদিহির মধ্যে থাকা অনাবশ্যক বলিয়া মনে করি। উদ্ধৃতির শেষ। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাচ্ছেন এই কথাটা যে হোমারের এপিকের নিরিখে অ্যারিস্টটল এপিকের সংজ্ঞার্থ মানদণ্ড দাঁড় করিয়েছেন, ঠিক আছে, সেটা ভালো কথা, কিন্তু আমাদের মহাকাব্যের বিচারে অ্যারিস্টটল নির্দেশিত পথে আমরা হাঁটতে রাজি নই, কেননা আমাদেরও নিজস্ব পথ আছে। দক্ষিণ আফ্রিকার কালো কবি অ্যালেক্সিস নিউন্দায়ের একটা ছোট্ট কবিতা মনে পড়ছে, কবিতাটার শিরোনাম আমার তর্জমায় নিকুচি করি। আর আবারও আমার তর্জমায় নিউন্দায়ের কয়েকটা পংক্তি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। নিকুচি করি কবিতা থেকে নিউন্দায় বলছেন, মারো লাঠি ডেকার্তের পোঁদে, নিকুচি করি হেগেলের হাকিমি, আর ভেঙে ফেলো সব অ্যারিস্টটলীয় নকশা। কারণ আমাদেরও আছে বেয়ারা আখ্যান সব, আমাদেরও আছে মহাকাব্য যা ইতিহাসের ময়দানে ডাক ছাড়ে আমাদের নাম ধরে, যার বলে আমি আছি, আমরা আছি, আমরা আছি, আমি আছি, আমি আছি, আমরা আছি। এবং রবীন্দ্রনাথ এই আছি নিয়েও রবীন্দ্রনাথের যে প্রিঅকুপেশন, যেটা নিয়ে আমি পরে তার একটা সাহিত্য তত্ত্ব প্রবন্ধের পরিপ্রেক্ষিতে ফিরবো বলে আশা করি। হ্যাঁ, রবীন্দ্রনাথ অবশ্যই অ্যারিস্টটল বিরোধী ছিলেন। তিনি অ্যারিস্টটলের সাহিত্য সম্পর্কিত সমস্ত মাইমেটিক থিওরিকেই জোরে সোরে বর্জন করেছিলেন। আমি মনে করি তার সমালোচনা এবং সাহিত্য তত্ত্ব সম্পর্কিত ভাবনায় রবীন্দ্রনাথের অ্যারিস্টটল বিরোধিতা হচ্ছে রবীন্দ্রনাথের উপনিবেশবাদ বিরোধিতার আরেক নাম। এবারে প্রাচীন সাহিত্য বই নিয়ে আমার দ্বিতীয় পর্যবেক্ষণ সংক্ষেপে পেশ করি। আসলে এই পর্যবেক্ষণ একটি প্রশ্নকে ঘিরে। প্রশ্ন হলো, কি এই প্রাচীন? কি এই প্রাচীন? বইটিতে রবীন্দ্রনাথ নিজেই বুঝিয়ে দিয়েছেন যে প্রাচীন কেবল প্রাচীন নয়, অতীত কেবল অতীত নয়, সাহিত্যের গুণে কি কাব্যের গুণে প্রাচীন বর্তমানায়িত হয়। যে কারণে রবীন্দ্রনাথ বলেন, উদ্ধৃতির শুরু, রামায়ণ এবং মহাভারতকেও আমি বিশেষত এইভাবে দেখি, ইহার সরল অনুষ্টুপ ছন্দে ভারতবর্ষের সহস্র বৎসরের হৃৎপিণ্ড স্পন্দিত হইয়া আসিয়াছে। উদ্ধৃতির শেষ। এখানে প্রাচীন এবং আধুনিক এই দুটার যে তফাৎ, এই তফাৎও রবীন্দ্রনাথ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহকারে বলতে হবে, এবং তার নিজস্ব কায়দায় এবং সংক্ষেপেই তিনি বলেছেন যে প্রাচীন হচ্ছে বিশ্বাস আর আধুনিক হচ্ছে সন্দেহ। এবং বিশ্বাস এবং এই সন্দেহ এটি এর ডায়ালেকটিক্সে বর্তমানও হচ্ছে, বর্তমান মানেই যে বিশ্বাসহীনতা তাও না, কিন্তু সন্দেহকে তিনি বর্তমানের একটা বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন। তা আসি আমার তৃতীয় পর্যবেক্ষণে, এবং তৃতীয় পর্যবেক্ষণ হচ্ছে এই যে প্রাচীন সাহিত্য বইয়ে রবীন্দ্রনাথ অনায়াসেই কোনো পাঠ ঘনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে নয় যদিও, তুলনামূলক সাহিত্যের এলাকায়ও প্রবেশ করেছেন, এই বুঝিয়ে যে তুলনা ও সম্পর্ক বটে, যেভাবে উপমা বা রূপক বিশেষ ভাষিক সম্পর্ক। হ্যাঁ, শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের সঙ্গে কালিদাসের শকুন্তলার তুলনা করেছেন, তবে বিশেষভাবে জুড়ে দিয়েছেন এই কথাটা, এবং এটি খুব গুরুত্বপূর্ণ কথা, ইহাদের বাহ্য সাদৃশ্য এবং আন্তরিক অনৈক্য আলোচনা করিয়া দেখিবার বিষয়। উদ্ধৃতির শেষ। তুলনামূলক সাহিত্যের এলাকা যে বৈসাদৃশ্য নিয়েও তাও দেখিয়েছেন রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের
টেম্পেস্ট নাটকের মূল ভাবকে আমি মনে করি তো অসাধারণ দক্ষতা সহকারে ব্যক্ত করেছেন। এভাবে মাত্র একটা পংক্তিতেই কিভাবে মূল ভাবটাকে ব্যক্ত করেছেন। রবীন্দ্রনাথ বলছেন, বস্তুত আধিপত্য লইয়াই দ্বন্দ্ব বিরোধ ও প্রয়াসী টেম্পেস্টের মূল ভাব। উদ্ধৃতির শেষ। এই দ্বন্দ্ব বিরোধে উপনিবেশায়িত ও নির্যাতিত ক্যালিবান চরিত্রকে আরেকটু বোঝার অব্যাহত চেষ্টা রবীন্দ্রনাথের ছিল না যদিও। যাই হোক, সেটি আর এক প্রসঙ্গ, আমি এখন সেদিকে যেতে পারছি না। তবে রবীন্দ্রনাথের সঙ্গে শেক্সপিয়ারের সম্পর্ক নিয়ে দু একটা কথা না বললেই নয়। হ্যাঁ, রবীন্দ্রনাথ শেক্সপিয়ারকে পছন্দ করেছেন সত্য, তবে শেক্সপিয়ারকে তিনি কেবল অন্ধভাবে গ্রহণ বা অন্ধভাবে বর্জন করেন নাই। বলা দরকার, রবীন্দ্রনাথের সময় খোদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শ্রী অরবিন্দ শেক্সপিয়ারকে নিয়ে বেশ গদগদই ছিলেন এবং উভয়ই জীবনের জটিলতা বিবর্জিত সংস্কৃত নাটককে দুর্বলই মনে করে এসেছেন। এবং রবীন্দ্রনাথের অবস্থান অবশ্যই সেরকম নয়। তবে এও সত্য, রবীন্দ্রনাথ বিশেষভাবে প্রশংসা করেছেন শেক্সপিয়ারীয় জগতের বৈচিত্র্য ও বৈভব ও বিস্তারকে, কিন্তু নাটক লেখার ক্ষেত্রে শুরুতে শেক্সপিয়ারকে কিছুটা গুরুত্ব দিলেও শেষ পর্যন্ত শেক্সপিয়ারকে মডেল হিসেবে গ্রহণ করেন নাই রবীন্দ্রনাথ। এবার আসি রবীন্দ্রনাথের নান্দনিক, আদর্শিক এবং এমনকি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বই লোক সাহিত্যে। আমি মনে করি এই কাজ সাহিত্যের ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ মতাদর্শিক বাঁককে নির্দেশ করে। এই কাজে ছেলে ভোলানো ছড়া, কবিওয়ালাদের গান ও গ্রাম্য সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথের অসাধারণ আলোচনায় তার তাত্ত্বিক ভাবনা পরিস্ফুট হয়েছে। নির্দিষ্টের সঙ্গে সর্বজনীনতার ডায়ালেকটিক্স উদ্ভাসিত ও প্রবাহিত করার ভেতর দিয়েই রবীন্দ্রনাথ বলছেন, উদ্ধৃতির শুরু, বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান, এই ছড়াটি বাল্যকালে আমার নিকট মোহমন্ত্রের মতো ছিল এবং সেই মনের মুগ্ধ অবস্থা স্মরণ করিয়া না দেখিলে স্পষ্ট বুঝিতে পারিব না ছড়ার মাধুর্য এবং উপযোগিতা কি। বুঝিতে পারিব না কেন এত মহাকাব্য এবং খণ্ডকাব্য, এত তত্ত্বকথা এবং নীতি প্রচার, মানবের এত প্রাণপ্রাণ প্রযত্ন এবং এত গলদঘর্ম ব্যায়াম প্রতিদিন ব্যর্থ এবং বিস্তৃত হইতেছে, অথচ এই সকল অসঙ্গত অর্থহীন যদৃচ্ছাকৃত শ্লোকগুলি লোকস্মৃতিতে চিরকাল প্রবাহিত হইয়া আসিতেছে। এই সকল ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে। এই যে চিরত্ব, এই ধারণাটা, এটা রবীন্দ্রনাথের খুব প্রিয় ধারণা, সর্বজনীনতা, চিরত্ব। এবং এখানে একটু আমি যুক্ত করে রাখি যে অনেক সময় চিরত্ব বা সর্বজনীনতাকে বলা হয় যেটা ইউরোপীয় এনলাইটেনমেন্টের কাছ থেকে এসছে, ইউনিভার্সালিটির ধারণা, ইউনিভার্সালিজমের ধারণা। কথাটা ঠিক না, কারণ এই সর্বজনীনতার ধারণা কেবলমাত্র ইউরোপেরই প্রপার্টি না। আমরা এই সর্বজনীনতার ধারণা আমরা দেখেছি তৃতীয় বিশ্বের বিভিন্ন ঐতিহ্যে, আদিবাসীদের যে চিন্তার যে ঐতিহ্য আছে, আদিবাসীদের যে অনুশীলনের ঐতিহ্য আছে, সেখানেও আমরা সর্বজনীনতার ধারণাকে দেখেছি আগেই। সুতরাং এটাকে শুধু ইউরোপীয় বললে বা ইউরোপীয় এনলাইটেনমেন্ট প্রজেক্টের প্রপার্টি বললে যথেষ্ট বলা হয় না, এবং এমনকি ঐতিহাসিক ভাবে ওটা তো সত্য নয়। রবীন্দ্রনাথ নিজে চিন্তা করেছেন চিরত্ব নিয়ে এবং সর্বজনীনতা নিয়ে, এবং তার সাহিত্য তত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে এই সর্বজনীনতা এবং চিরত্ব। এবং সেই চিরত্ব তিনি দেখছেন এই লোকসাহিত্যে, এবং লোকসাহিত্যকে তিনি যেভাবে গুরুত্ব দিচ্ছেন, এই গুরুত্ব দেওয়ার ভেতর দিয়ে রবীন্দ্রনাথ ঠিক তার সময়কার, মানে 19 শতকের অভিজাতবাদী ও পশ্চিমায়িত সাহিত্যিক এস্টাবলিশমেন্টকে বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, যে সাহিত্যিক এস্টাবলিশমেন্ট ওই লোক সাহিত্যকে সাহিত্যই মনে করতো না। আর সেখানে রবীন্দ্রনাথ তাকে দিয়েছেন চিরত্বের মর্যাদা। এবং বিশেষ করে উপনিবেশবাদের যুগে রবীন্দ্রনাথের এই অবস্থান নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। শিশির কুমার দাস এমনকি এও বলেছেন, এবং তিনি সেটা ইংরেজি একটা প্রবন্ধে, তা হলো লোক সাহিত্য প্রসঙ্গে, যে ফর দ্য ফার্স্ট টাইম, আমি উদ্ধৃত করছি শিশির কুমার দাসকে, ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লিটারেচার দ্য সাবঅল্টার্ন ওয়াজ ভ্যালোরাইজড, আনকোট। এবার অবশ্যই আসতে হয় রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনার একটা গুরুত্বপূর্ণ, আমি শেষের দিকে চলে এসেছি, সাহিত্য তত্ত্ব ভাবনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ পর্বে, যার উপস্থিতি লক্ষ্য করি রবীন্দ্রনাথের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলনের বইয়ে, যার শিরোনাম সাহিত্য, কেবল সাহিত্য। এই বইটাও একই সালে, অর্থাৎ ওই 1907 সালে প্রকাশিত হয়েছিল। এতে রবীন্দ্রনাথের মোট 11টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছিল, এবং কোনো প্রবন্ধই কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সাহিত্যিক টেক্সট নিয়ে নয়, কিন্তু কোনো প্রবন্ধই না। কেননা বইটিতে পাওয়া যাবে রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে তাত্ত্বিক ভাবনার বয়ান।
সাহিত্য বইটাতে রবীন্দ্রনাথ সাহিত্যের তাৎপর্য, তার সামগ্রী, তার বিচারক, তার সৌন্দর্যবোধ সহ সাহিত্য সৃষ্টি, এমনকি ঐতিহাসিক উপন্যাস ও কবি জীবনীকে লাগাতার তাত্ত্বিক ভাবনার আলোকে আলোচনা করেছেন। যেমন আলোচনা করেছেন বিশ্ব সাহিত্য ও বাংলা জাতীয় সাহিত্য নিয়েও। সাহিত্যের তাৎপর্য ধরতে গিয়ে এই বইয়ে রবীন্দ্রনাথ বলছেন, উদ্ধৃতির শুরু, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হৃদয়ের জগৎ আপনাকে ব্যক্ত করিবার জন্য ব্যাকুল, তাই চিরকালই মানুষের মধ্যে সাহিত্যের আবেগ। সাহিত্য বিচার করিবার সময় দুইটা জিনিস দেখিতে হয়। প্রথম, বিশ্বের উপর সাহিত্যকারের হৃদয়ের অধিকার কতখানি। দ্বিতীয়, তাহা স্থায়ী আকারে ব্যক্ত হইয়াছে কতটা। সকল সময় এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকে না, যেখানে থাকে সেখানেই শোনায় সোহাগা। উদ্ধৃতির শেষ। রবীন্দ্রনাথের কথা ছিল পুরোপুরি একটা সাহিত্য তত্ত্ব দাঁড়িয়ে যাচ্ছে এখানে, যদিও আবার এও বলা যাবে এখানে একটা মেটাফিজিক্সের ঘোর আছে, কেননা প্রশ্নটা থেকেই যায়, যার তাত্ত্বিক সুরাহা রবীন্দ্রনাথ করেছেন বলে আমার মনে হয় না। প্রশ্নটা হচ্ছে কি করে আমরা আগে ভাগে ঠিক করে নেব বা বুঝে নেব বা নির্ণয় করব রবীন্দ্রনাথ কথিত স্থায়ী আকারে ব্যক্ত হওয়ার বিষয়টা। স্থায়ী একটা জিনিস স্থায়ী হচ্ছে, এটা বুঝতে গেলে তো সময় দিতে হবে। তার মানে আমরা কেবলমাত্র প্রাচীন সাহিত্যের দিকে তাকিয়ে হয়তো তার মূল্যায়ন করব সেটা স্থায়ী হয়েছে কিনা, হয়নি। কিন্তু যখন আমরা সাহিত্যের কাজের ভেতরে থাকি, আমাদের সময়ের যে সাহিত্য, সেই সময় সাহিত্য কালোত্তীর্ণ হলো বা চিরস্থায়ী হলো বা স্থায়ী হলো কিনা, সেটা আমরা নির্ণয় করবো কি নিয়ে, সেটা নিয়ে প্রশ্ন থাকে। কিন্তু সেখানেই শেষ নয়। রবীন্দ্রনাথ সাহিত্য নামের বই এও ঘোষণা দিয়েছেন একেবারে, উদ্ধৃতির শুরু, এইবার আমাদের সমস্ত আলোচ্য বিষয়কে এক কথায় বলিতে গেলে, এক কথায় যদি বলিতে হয় সাহিত্যের বিষয়, সেটা হচ্ছে মানব হৃদয় এবং মানব চরিত্র। উদ্ধৃতির শেষ। কিন্তু এখানে জোরে সোরে বলা দরকার, এই মানব হৃদয় ও মানব চরিত্র পশ্চিমা মানবতাবাদের মানব হৃদয় ও মানব চরিত্র নয়, বরঞ্চ এইভাবে বলা যাবে যে কবির, নানক, লালন ফকিরের ঐতিহ্যে রবীন্দ্রনাথের মানব হৃদয় ও মানব চরিত্রকে স্থাপন করা যায়, যে মানব চরিত্র জগৎ, জীবন, প্রকৃতি, সমাজ বিচ্ছিন্ন নয়, যে মানব চরিত্র সে পশ্চিমা ব্যক্তির যে ব্যক্তিগতাকে বোঝে না, চেনে না, সেটা তার কাছে এলিয়ান। আর এই সাহিত্য বইয়েই রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনা কিন্তু আরো দুটো গুরুত্বপূর্ণ দিক জল করতে থাকে, প্রায় সূত্রের আকারে। যেমন ওই বইয়ের অন্তর্ভুক্ত সাহিত্যের বিচারক শীর্ষক প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন, উদ্ধৃতি দিচ্ছি, উদ্ধৃতির শুরু, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ। উদ্ধৃতির শেষ। এবং এরপরই সাহিত্য বইয়ের অন্তর্ভুক্ত সৌন্দর্যবোধ নামক প্রবন্ধের উপসংহারে রবীন্দ্রনাথ মন্ত্রের মতো উচ্চারণ করেন তার সাহিত্য তত্ত্ব ভাবনা এভাবে, উদ্ধৃতির শুরু, সাহিত্য জানাইতেছে সত্যই আনন্দ, সত্যই অমৃত। সাহিত্য উপনিষদের এই মন্ত্রকে অহরহ ব্যাখ্যা করিয়া চলিয়াছে রস বৈশ্য রসং হেবায়ং লব্ধানন্দী ভবতি। তিনি রস, এই রসকে পাইয়াই মানুষ আনন্দিত হয়। উদ্ধৃতি শেষ। কিন্তু রস নিয়ে বেশি কথা আগে বলতে পারিনি, এটা ঠিক। তবে বলা দরকার যে রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনায় রস একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সাহিত্য বইয়ের অন্তর্ভুক্ত সাহিত্য সম্মেলন নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন, এবং আমি আরেকটি উদ্ধৃতি দিচ্ছি, উদ্ধৃতির শুরু, বাক্যং বাক্যং রসাত্মকং কাব্যম, অর্থাৎ রসাত্মক বাক্যই কাব্য। বস্তুত কাব্যের সংজ্ঞা আর কিছুই হইতে পারে না। উদ্ধৃতির শেষ। তারপর রবীন্দ্রনাথ প্রশ্ন তুলছেন, কিন্তু রস জিনিসটা কি? উত্তর দিচ্ছেন এভাবে, উদ্ধৃতির শুরু, যাহা হৃদয়ের কাছে কোনো না কোনো ভাবে প্রকাশ পায় তাহাই রস, শুদ্ধ জ্ঞানের কাছে যাহা প্রকাশ পায় তাহা রস নহে। রবীন্দ্রনাথের অবস্থান রস নিয়ে। উদ্ধৃতির শেষ। রবীন্দ্রনাথ সেখানেই থামছেন না, জোরে সোরে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন, সেটি হচ্ছে, কিন্তু সকল রসই কি সাহিত্যের বিষয়? সকল রসই কি সাহিত্যের বিষয়? হ্যাঁ, খ্রিস্টপূর্ব 200 সাল এবং 200 খ্রিস্টাব্দের মাঝখানে সংস্কৃত ভাষায় রচিত হতে থাকা ভরতমুনির বিখ্যাত নাট্যশাস্ত্রে বর্ণিত 8 ধরনের রস, শৃঙ্গার রস, হাস্য, এগুলো আমরা জানি, শৃঙ্গার রস, হাস্য রস, রৌদ্র রস, করুণা রস, বীভৎস রস, ভয়ানক রস, বীর রস, অদ্ভুত রসকে স্বীকার করে নিয়েই রবীন্দ্রনাথ জানাচ্ছেন যে সকল রসই সাহিত্যের বিষয় নয়, এবং বলছেন, উদ্ধৃতির শুরু, যে রস মানবের সর্বপ্রকার প্রয়োজন মাত্রকে অতিক্রম করিয়া বাহিরের দিকে ধাবিত হয়
তাহাই সাহিত্য রস। এইরূপ প্রয়োজনের অতিরিক্ত সম্পদকেই আমরা ঐশ্বর্য বলিয়া থাকি। সাহিত্য মানব হৃদয়ের ঐশ্বর্য, ঐশ্বর্যের সকল মানুষ সম্মিলিত হয়, যাহা অতিরিক্ত তাহাই সর্বসাধারণের, তাহাই কেবল পুঁজিপতির নয়। এই যে অতিরিক্ত বা উদ্বৃত্তের কথা মনে এলেই আমার পুঁজিবাদীদের যে শোষণ প্রক্রিয়ার কথা মনে আসে, এবং সেটা মার্ক্সের সুবাদেই, যে অতিরিক্ত উদ্বৃত্ত এগুলোকে শোষণ করার ভেতর দিয়ে পুঁজিপতি তার মুনাফা লাভ করে এবং বৃদ্ধি করে, দুটোই। এটা মার্ক্সের একটা মূল্যতত্ত্বের প্রেক্ষিতে বলা যায়। মার্ক্স মূল্যতত্ত্ব দিয়েছেন এবং তার দাস ক্যাপিটাল বা ক্যাপিটাল গ্রন্থে, এবং সেখানে সেই অতিরিক্ত যা কিছু উদ্বৃত্ত পুঁজিপতির পকেটে যায়। রবীন্দ্রনাথ বলছেন একটা অন্য পরিপ্রেক্ষিতে, যা কিছু অতিরিক্ত, যা কিছু উদ্বৃত্ত, যা কিছু বেশি, তাহাই সর্বসাধারণের। এই সর্বসাধারণ বর্গটা রবীন্দ্রনাথ খুব তাৎপর্যপূর্ণ বর্গ, এবং বলা দরকার যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে তার যে সাহিত্য হবে সর্বজন সর্বসাধারণ মুখী। সর্বসাধারণ রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্সি, গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং অভিপ্রায় একই সঙ্গে, এ কথা অবশ্যই বলা যাবে। তো সাহিত্য ভাবনা নিয়ে রবীন্দ্রনাথের আরো কাজ আছে অবশ্যই, যেমন আছে আরো প্রশ্ন। আমি সময় 1 ঘন্টা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু 1 ঘন্টা এখনো যায়নি বলে আমার ধারণা, তারপরেও যাবে। আমি একটু শেষের দিকে যাব এখন, উপসংহারও টানার চেষ্টা করবো। তো আমি বলি একটু যে সাহিত্য ভাবনা নিয়ে রবীন্দ্রনাথের তো আরো কাজ আছে, যেমন আছে আরো প্রশ্ন, প্রসঙ্গ, প্রত্যয়, প্রস্তাব, যেগুলোর কথা আমি উল্লেখ করার ফুরসত পাই না এর মধ্যে। যেমন সেই 1897 সালে প্রকাশিত পঞ্চভূতেও রবীন্দ্রনাথ আশ্চর্য দক্ষ সহকারে পাঠকের পাঠ্যান্তর প্রতিক্রিয়া নিয়ে এবং অর্থের বহুলতা নিয়ে তাত্ত্বিক ভাবনা উপস্থিত করেছিলেন। মনে হয় 20 শতকের, আমি মনে করি যে রিডার রেসপন্স থিওরির মূল কথাকে কবিরা অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি দিয়ে আমাদের সামনে হাজির করে গেছেন। এবং শিশির কুমার দাস তার একটা প্রবন্ধে এও বলেছেন যে পঞ্চভূতে আমরা যেটা দেখি সেই সময়, যে রবীন্দ্রনাথ এক ধরনের হারমেনিউটিক্সকে ডিফেন্ড করছেন। হারমেনিউটিক্স মানে পাঠতত্ত্ব, পঠন তত্ত্ব, এবং পাঠক যে বিভিন্ন ধরনের অর্থ তৈরি করতে পারে, এই বিভিন্ন ধরনের অর্থ তৈরি করে এই পাঠককে বহুলব্ধি ভারাক্রান্ত টেক্সট, এবং এই বহুলব্ধি ভারাক্রান্ত টেক্সটের রচয়িতা যে পাঠক নিজেই, এই বিষয়টাও রবীন্দ্রনাথ খেয়াল করছেন সেই পঞ্চভূতে। এই কথাটা এই আমাদেরকে জানিয়েছেন শিশির কুমার দাস নিজেই। আমি তার সঙ্গে একমত বলি, আমি কথাটা বললাম। তো এখন সাহিত্যের পথে, এমনকি সাহিত্য ভাবনা প্রসঙ্গে আরো 2টো বইয়ের কথা উল্লেখ করতে হবে। হ্যাঁ, পঞ্চভূতে তো গেল সেটা আগের, কিন্তু 1937 সালে প্রকাশিত হয়েছিল সাহিত্যের পথে, আর অপরটি তার মৃত্যুর পরে, মানে 1943 সালে প্রকাশিত হয়েছিল। সেই বইয়ের শিরোনাম সাহিত্যের স্বরূপ। আমি সবশেষে সাহিত্যের পথে বইটার অন্তর্ভুক্ত একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধের একটা সংক্ষিপ্ত পাঠ প্রস্তাব করে আমার বক্তব্য শেষ করব। এই প্রবন্ধের শিরোনাম উল্লেখযোগ্যভাবে সাহিত্য তত্ত্ব। এই প্রবন্ধ সাহিত্য তত্ত্ব এবং উপনিবেশীদের যে অয়মহং ভোগ, একে কেন্দ্র করেই এই সাহিত্য তত্ত্ব, অয়মহং ভোগ মানে আমি আছি, একে কেন্দ্র করেই গড়ে উঠেছে রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্বের একটা বিশেষ দিক। এবং এই সাহিত্য তত্ত্ব প্রবন্ধ রবীন্দ্রনাথের শুরু হচ্ছে এভাবে। রবীন্দ্রনাথ বলছেন যে আমি আছি। এই যে আমি আছি বলার সাথে সাথে অনেকের হয়তো হাইডিগারের কথা মনে হতে পারে। হাইডিগারও দর্শনকে পোয়েটিক মোডালিটি থেকে অ্যাপ্রোচ করেছেন, এবং আছি বা বিং, এটাকে দাজাইন বলে তার একটা বর্গ আছে। কিন্তু রবীন্দ্রনাথ তো মোটেই হাইডিগারীয় না, এবং তার টেম্পারামেন্ট সেই ধারে কাছে না। কিন্তু রবীন্দ্রনাথ নিজেও তার মতো করে অন্টোলজি, যে অন্টোলজিতে হাইডিগারের আগ্রহ ছিল, সেই অন্টোলজিতে তার আগ্রহ দেখিয়েছেন, এবং সেই আগ্রহটা তার সাহিত্য ভাবনার ভেতর দিয়ে মিডিয়েটেড হয়েছে, এটা অবশ্যই বলা যাবে। বলছেন রবীন্দ্রনাথ বলছেন আমি আছি, শুরু করেছেন সাহিত্য তত্ত্ব প্রবন্ধ এটা দিয়ে, আর সমস্ত আছে। তা আমি আছি আর সমস্ত আছে। আমার অস্তিত্বের মধ্যে এই যুগল মিলন, আমার বাইরে কিছুই যদি অনুভব না করি, তবে নিজেকেও অনুভব করি নে। বাইরের অনুভূতি যত প্রবল হয়, অন্তরের সত্তাবোধ তত জোর পায়। যেন একটা ডায়ালেকটিক্স তৈরি করছেন, বাইরের জগৎ, ভেতরের জগৎ, বা বস্তু জগৎ, ভেতরের জগৎ, বস্তু জগৎ এবং ভাব। বস্তু এবং ভাবের মধ্যে কিন্তু তিনি, রবীন্দ্রনাথ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখার জন্য একেবারে
ভালগার মেটেরিয়ালিস্ট বা ভালগার আইডিয়ালিস্টের মতো, যে বস্তু এবং ভাবের মাঝখানে একটা অত্যন্ত স্পষ্ট বিভাজন রেখা এঁকে দিয়ে হয় কেউ বলে যে বস্তু আগে ভাব পরে, অথবা কেউ বলে ভাব আগে বস্তু পরে, তেমন কথা কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না। এবার তার যে ডায়ালেকটিক্যাল ইমাজিনেশন যে কত স্ট্রং, এটা আমরা সচরাচর বলি না, কারণ রবীন্দ্রনাথকে নন ডায়ালেকটিক বলার একটা, নন ডায়ালেকটিক্যাল বলারও একটা ট্র্যাডিশন কিন্তু আছে, যারা রবীন্দ্রনাথের মধ্যে ডায়ালেকটিক্স দেখেন নাই। এক ক্ষেত্র বিশেষ তার কারণ আছে কেন বলার, আমি সেই প্রসঙ্গে পরে ফেলবো। কারণ রবীন্দ্রনাথ যখন মিলনের ডাক দিচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ, মানুষের মিলন, বিশ্ব মানব, মহামানব, এগুলো ডাক দিচ্ছেন, গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো তো সম্ভব না যদি সমাজে বিরাজমান বৈষম্য থাকে, অসম ক্ষমতার সম্পর্ক থাকে। খালি ডাক দিলেই তো হবে না, সেই বিরাজমান অসম ক্ষমতার সম্পর্ক এবং বৈষম্যরও একটা তত্ত্ব তিনি হাজির করতে পারতেন। মাঝে মাঝে কথা বলেছেন বৈষম্য নিয়ে, যে রবীন্দ্রনাথ কথা বলেন নাই যেটা তো বলা যাবে না, অবশ্যই বলেছেন, কিন্তু সেখানে তার তত্ত্বটা খুব অ্যাডিকুয়েট মনে হয় না। মনে হয় যে লাভ দিয়ে তিনি মিলনের দিকে যাচ্ছেন, এবং এই কারণে অনেকে রবীন্দ্রনাথের মানবতাবাদকে উদারনৈতিক বলেন। আমি সরাসরি উদারনৈতিক মানবতাবাদ একটু বলবো না। রবীন্দ্রনাথের মানববাদ নিঃসন্দেহে, আমি আগেও বলেছি আবারও বলি, সেই কবির, নানক এবং লালনের ঐতিহ্যেই এই মানবতা মানব, যেখানে ব্যক্তির চেয়ে কিন্তু আসলে সমষ্টি মুখ্য থাকে, এবং একটা মিলনের আকাঙ্ক্ষা থাকে, এবং সর্বজনীনতা পৌঁছানোর একটা অভিপ্রায় থাকে। এবং তার সাহিত্য তত্ত্বগুলো তার এই স্পিরিট দ্বারা কোনো না কোনো ভাবে ইনফর্মড এবং ইনফ্লেক্টেড, এটা অবশ্যই বলা যায়। তাহলে আমি যেটা বলছিলাম, যে রবীন্দ্রনাথ যেটা বলছিলেন যে আমি আছি আর সমস্ত আছে, বাইরের পৃথিবী আমার পৃথিবী। এখন আমি ঠিক আমার যে সত্তাবোধ, অন্তরের যে সত্তাবোধ, এটা জোর পায় না যদি আমার বাইরের অনুভূতি প্রবল না হয়। এই বাহির এবং ভিতরের এই সম্পর্ককে সাহিত্য রূপ দেয়। এই সম্পর্ককে সাহিত্যের, এবং এখানেই তিনি বলছেন সাহিত্য তত্ত্ব, খুব সংক্ষেপে সহজ করে যদি বলি, সেটা দাঁড়াবে এরকম, যে সাহিত্য হচ্ছে রস সৃষ্টি, কিন্তু কেবল রস সৃষ্টি না, সাহিত্যের তো রস আছে যেটা দিয়ে আমি আগেই বলেছি, এটা রূপ সৃষ্টিও। সুতরাং রস, রূপ এবং রুচি, এই তিনটা রয়ের কথা, এবং এর মধ্যে সম্পর্ক রবীন্দ্রনাথ দেখছেন। এবং সাহিত্যের কাজ হচ্ছে সেটি কি, সেটি হচ্ছে ব্যক্তি মানবকে যেন বিশ্ব মানবে রূপান্তরিত করা, এবং ব্যক্তি মানবের বিশ্ব মানব হয়ে ওঠার ভেতর দিয়ে সাহিত্যের চিরত্ব, যেটা রবীন্দ্রনাথের আরেকটি প্রত্যয়, চিরত্ব এবং স্থায়িত্ব সম্ভব হয়। তো আবার 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখন থাকবো। দীপেশ, আমি কি এখন থামবো নাকি আরো? না স্যার, বলতে পারেন, আমরা তো একদম মুগ্ধ হয়ে শুনছি, আপনি বলুন। আচ্ছা, না, মুগ্ধতা জরুরি না, জরুরি মনোযোগ। মুগ্ধতা আবার মনোযোগের সাথে সাংঘর্ষিক সম্পর্কে চলে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলি সাহিত্য তত্ত্ব নিয়ে আরো কথা আছে। রবীন্দ্রনাথ বলছেন যে আমি আছি, আমি সাহিত্য তত্ত্ব নিয়ে আরেকটু, যেহেতু তার এই প্রবন্ধের নামই সাহিত্য তত্ত্ব, আর আমার বিষয়বস্তু রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনা, কিছু দিক, কিছু প্রসঙ্গ। তো সাহিত্য তত্ত্বে রবীন্দ্রনাথ তার সাহিত্য তত্ত্ব নিয়ে কথা বলতে গিয়ে এভাবে বলছেন, আমি আছি এক, বাইরে আছে বহু। এই যে বহুত্ব, এই বহুত্ব, রবীন্দ্রনাথ কি আসলে কি প্লুরালিস্ট? তাকে কিন্তু সনাতন অর্থে প্লুরালিস্ট বলা যাবে না, যদিও প্লুরারিটি, যাকে আমরা প্লুরারিটি বলি, বহুত্ব, সে বহুত্বের উপর রবীন্দ্রনাথের সবসময় মনোযোগ ছিল। তিনি বলছেন এইভাবে যে আমি আছি এক, বাইরে আছে বহু, এই বহু আমার চেতনাকে বিচিত্র করে তুলেছে, আপনাকে নানা কিছুর মধ্যে জানছি নানাভাবে। এই বৈচিত্র্যের দ্বারা আমার আত্মবোধ সর্বদা উৎসুক হয়ে থাকে। বাইরের অবস্থা একঘেয়ে হলে মানুষকে মন মরা করে। বাইরের অবস্থা যদি একঘেয়ে হয়, মানুষ মন মরা হবে। মনে হবে না রবীন্দ্রনাথ বস্তুবাদী? এখানে বস্তুবাদী মনে হবে না যে বাইরের অবস্থা যদি খারাপ হয়, ভেতরের অবস্থাও খারাপ হবে। অর্থাৎ বাহির ভেতরকে প্রভাবিত করছে, এও যেমন সত্য, আবার ভেতরও বাহিরকে তৈরি করে, এও তেমনি সত্য। এই যে ভেতর বাহিরকে তৈরি করে এবং বাহির ভেতরকে যে প্রভাবিত করে, এর দ্বান্দ্বিক সম্পর্ক, এই দ্বান্দ্বিক সম্পর্কেই আমরা সাহিত্য রচনার ক্ষেত্রে লক্ষ্য করি। রবীন্দ্রনাথ শাস্ত্রের উল্লেখ করেছেন এবং বলেছেন, শাস্ত্রে আছে এক বললেন বহু হব, এক থেকে বহু। এবং বাদিউ একটা অন্য প্রসঙ্গে ওয়ান স্প্লিট ইন্টু টু বলেন মাওয়ের আলোচনায়। বাদিউ এবং মাও এই সব রবীন্দ্রনাথের টেম্পারামেন্ট থেকে অনেক দূরে। আমি কথাটা বলছি তার একটা কারণ আছে, স্প্লিটিং নিয়ে কথা বলতে গিয়ে তারা স্প্লিটিংকে ডায়ালেকটিক্স এর একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করেছেন, বিশেষ করে বাদিউ। কিন্তু রবীন্দ্রনাথও ডায়ালেকটিক্সে আগ্রহী তার মতো করে, কিন্তু সেখানে শুধু স্প্লিটিং না, তিনি প্রত্যাবর্তনের কথাও বলেন, এবং প্রত্যাবর্তনের কথার ভেতর দিয়ে স্প্লিটিং, এই যে বিভাজন এবং স্প্লিট করা, এটাকে অতিক্রম করার কথা বলেন। তিনি বলছেন, এক বললেন বহু হব, নানার মধ্যে এক আপন ঐক্য উপলব্ধি করতে চাইলেন। একেই বলে সৃষ্টি। তিনি একটা সৃষ্টি তত্ত্ব দিচ্ছেন। নানার মধ্যে
এক আপন ঐক্য উপলব্ধি করতে চাইলেন। এখানে একটু যুক্ত করা দরকার রবীন্দ্রনাথের চিন্তা চেতনাকে, রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব সম্পর্কিত ভাবনাকে বিশেষভাবে, সেটা একমাত্র বিষয় না, কিন্তু বিশেষভাবে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথের নিজেরই উপনিষদীয়, যাকে আমি বলি উপনিষদীয় ঐক্য চেতনা। উপনিষদীয় ঐক্য চেতনা মানে এক। লালন একটা এক নিয়ে পুরো একটা গান লিখেছে, যে সব শেষে থাকে সব কালের এক। সেই একের দিকে রবীন্দ্রনাথ অগ্রসর হয়েছেন, এবং সেই এক ব্রহ্ম হতে পারে, এবং সেই এক বিশ্বমানব হতে পারে ইত্যাদি। এমনি একের অর্থ বিভিন্ন হতে পারে, কিন্তু এক রবীন্দ্রনাথের খুবই, এটাও একটা রবীন্দ্রনাথের খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট অবশ্যই বলা যাবে। এবং রবীন্দ্রনাথ তার সাহিত্য তত্ত্ব প্রসঙ্গে আরো বলছেন, যেমন ধরেন এই সাহিত্য তত্ত্ব প্রবন্ধে আমরা সেটা পাই যে জানা সম্পর্কে তিনি বলছেন, অর্থাৎ তিনি অন্টোলজি, মানে পাশ্চাত্য দর্শনের ভাগ করা হয়, একটা হচ্ছে অন্টোলজি আর একটা হচ্ছে এপিস্টেমোলজি, এভাবে ভাগ করা হয়েছে, ফেনোমেনোলজি ইত্যাদি। তো অন্টোলজি হচ্ছে বিইং নিয়ে, আছি, এটা নিয়ে, আর এপিস্টেমোলজি হচ্ছে জ্ঞান নিয়ে, যে আমরা কেন কোনো কিছু জানি এবং কিভাবে জানি, এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে দর্শনের এই বিশেষ শাখা, যাকে এপিস্টেমোলজি বলা হয়। রবীন্দ্রনাথ এপিস্টেমোলজিতে খুবই আগ্রহী, জানার ব্যাপার, যে আমরা কিভাবে জানি। ঠিক আছে, তো এখন রবীন্দ্রনাথ বলছেন আমাদের জানা হচ্ছে দু রকমের, যেটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, জ্ঞানে জানা আর অনুভবে জানা। জ্ঞানে জানা আর অনুভবে জানা, যদিও রবীন্দ্রনাথ এক ধরনের বিভাজন করেছেন এখানে, যে আমরা যাকে অনুভবে জানি সেটাই সাহিত্যের বিষয়, আমরা যাকে জ্ঞানে জানি সেটা হয়তো সাহিত্যের বিষয় না, কিন্তু সেটা হয়তো সাহিত্যের বিষয় হতে পারে, জ্ঞানে জানা এবং অনুভবে জানা। এবং অনুভবে জানা এবং জ্ঞানে জানা দুটার মধ্যে একটা সমন্বয় করা যেতে পারে, যেটা প্রমাণ আমরা তো দেখতে পাই শেক্সপিয়ারেও। শেক্সপিয়ারের নাটকের মধ্যেও এই অনুভবে জানা এবং জ্ঞানে জানা দুই ধরনের জানা কার্যকর থাকে। বিশেষ করে তার ট্র্যাজেডিগুলোর কথা যদি আমি উল্লেখ করি, এবং হ্যামলেটের কথা তো অবশ্যই বলবো। হ্যামলেট হৃদয় দিয়ে বুঝতে গিয়ে অনেক কিছু হয়নি, তখন সে জ্ঞান দিয়ে বুঝতে গেছে, জ্ঞান দিয়ে বুঝতে কিছু হচ্ছে না, তখন আবার হৃদয় দিয়ে বুঝতে গেছে, পরে দেখলো জ্ঞান এবং হৃদয় সব দিয়ে বোঝা যায় না, এবং মানুষ যে চূড়ান্ত দৃষ্টান্তে বুঝতে পারে না, মানুষের চূড়ান্ত দৃষ্টান্তে জানতে পারে না, মানুষের চূড়ান্ত দৃষ্টান্তে অজ্ঞ, মানুষের চূড়ান্ত দৃষ্টান্তে একেবারে জ্ঞানহীন, এই বোধটাও সঞ্চারিত করেছেন শেক্সপিয়ার তার হ্যামলেট নাটকে। কিন্তু শেক্সপিয়ার আর রবীন্দ্রনাথের মেজাজ তো এক ধরনের না, অবশ্যই না। এবং রবীন্দ্রনাথ অবশ্য সেই দিকে যান নাই, মানুষকে একটা চূড়ান্ত দৃষ্টান্ত, একটা পরিণতির দিকে নিয়ে যেতে চেয়েছেন। এটি যার কারণে তিনি পৃথিবীকেও দেখেছেন ওইভাবে, যে পৃথিবী খুব সুন্দর, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কেন যাব, এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে দেখা গেছে। যদিও রবীন্দ্রনাথের শেষ দিকের রচনায় তিনি যে সত্য উদ্ঘাটন করেছেন বলে মনে করেছেন, সে সত্য দারুণ নির্মম। সাহিত্য সত্যে কোনো নির্মম সত্য, এটাকে তিনি সামনে আনার খুব একটা চেষ্টা করেছেন বলে আমার মনে হয়নি। তো যাই হোক, আমি যদি একটা মোটামুটি ভাবে একটা সাম আপ করি, তাহলে এরকম দাঁড়াবে যে রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব মূলত সম্পর্ক নির্ভর, সহিত নির্ভর, এবং এই সম্পর্কের বিস্তার হচ্ছে সাহিত্যের কাজ। এই সম্পর্ক একের সঙ্গে বহুর, এই সম্পর্ক দূরের সঙ্গে নিকটের, এই সম্পর্ক অতীতের সঙ্গে বর্তমানের বা প্রাচীনকালের সঙ্গে আধুনিক কালের, এই সম্পর্ক বিচিত্র পথগামী। এই সম্পর্ক এটাই হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্বের প্রধান, আমি মনে করি যে প্রধান অ্যাসপেক্ট। এবং তার সঙ্গে একটু যুক্ত করতে হবে যে সম্পর্ক বিস্তার কিভাবে করবে, সেটা রস সৃষ্টির মাধ্যমে, এবং শুধু রস সৃষ্টি যথেষ্ট না, রূপ সৃষ্টির মাধ্যমে এই সম্পর্কের বিস্তার সম্ভব হবে। এবং এই সম্পর্ক বিস্তার কেন শুধু সম্পর্ক বিস্তারের স্বার্থেই সম্পর্ক না, ব্যক্তি মানবকে বিশ্ব মানবে রূপান্তরিত করা, এবং ব্যক্তির থেকেও সমষ্টির যে চরিতার্থতা, সেই চরিতার্থতা রবীন্দ্রনাথের অভিষ্ট ছিল, যে কারণে তিনি সাহিত্যকে সর্বসাধারণমুখী করতে চেয়েছেন। সর্বসাধারণ বর্গটা রবীন্দ্রনাথের নিজে। তা আমি এখানে থামছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো অবজারভেশন থাকলে বা কোনো কিছু থাকলে আমি এখন সেদিকে যাব। আমাকে একটু পরে বেরোতেও হবে। দীপেশ। অধ্যাপক বাপিন মল্লিক স্যারের, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনার কথা পরিষ্কার। আজকের আলোচনা ছিল, আজকের এই দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা ছিল রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব ভাবনা, কিছু প্রশ্ন, কিছু প্রসঙ্গ। অসাধারণভাবে স্যার শুরু করেছেন, এবং আমাদের যে ধারণা, সেই ধারণাটা অনেকটাই আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি হয়তো, বা পারবো স্যারের এই আলোচনা থেকে।
যে তত্ত্ব বা থিওরি বললেই আমাদের মাথার মধ্যে হয়তো প্রথমেই চলে আসে অ্যারিস্টটলের কথা, চলে আসে লঞ্জানাসের কথা, উঠে আসে ওয়ার্ডসওয়ার্থের কথা, কোলরিজের কথা, উঠে আসে প্যাটারের কথা, উঠে আসে এলিয়টের কথা। সত্যি কি তাহলে ইউরোপিয়ান যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে ধরেই কি আমরা আমাদের সাহিত্যকে আলোচনা করব, বা তত্ত্ব বলতে গিয়ে শুধুমাত্র কি সেগুলোর নিরিখেই আলোচনা করব? স্যার কিন্তু প্রথমেই আমাদের বলে দিলেন যে না, এগুলো থেকে বেরিয়ে গিয়েও যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব যে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বিভিন্ন জায়গায় যে সাহিত্যর যে তত্ত্ব বা যে তাদের যে নিজস্ব যে ভাবনা, সেই ভাবনাগুলো অনেক আগেই হয়তো সেগুলো আমরা দেখতে পারি, সেগুলো যদি একটুখানি আমরা সেভাবে দেখি। স্যারের আলোচনায় উঠে এসেছে তত্ত্ব বিরোধীর যে বিষয়, অর্থাৎ তত্ত্ব বিরোধিতার মধ্যেও যে তত্ত্বের জন্ম হতে পারে, সেই বিষয়টা আমাদের আজকে স্যার উত্থাপন করেছেন খুব সুন্দরভাবে, এবং তত্ত্বের বিভিন্ন রূপগুলো খুব সুন্দরভাবে স্যার আলোচনা করেছেন। এবং তার সঙ্গে উঠে এসেছে খুব চমৎকার একটা তাত্ত্বিক আলোচনা, যে কবি এবং তাত্ত্বিক এদেরকে কি আমরা আলাদা জায়গা থেকে দেখবো, এটাতে একটা ওয়াটারটাইট কম্পার্টমেন্টের মধ্যে দেখবো, যে না কবি একটা সাইডে, তাত্ত্বিক স্যার এটাও কিন্তু তার ভেঙে দিলেন সেই আইডিয়াটা। অর্থাৎ কবি তাত্ত্বিক হয়ে উঠতে পারেন, আবার তাত্ত্বিক কবি হয়ে উঠতে পারেন, এবং সেই জায়গা থেকেই হয়তো আমরা সেই পার্সোনাল জায়গা থেকে বা সেই গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে একটা বৃহত্তর জায়গায় হয়তো আমরা আমাদের জায়গায় নিয়ে গেলেন স্যার প্রথমেই একদম, যে কবি তাত্ত্বিক হয়ে যেতে পারে এবং তাত্ত্বিক কবিও হয়ে যেতে পারেন। সৃষ্টি এবং তত্ত্বের মধ্যে কি সত্যি কি পার্থক্য, বা তাদেরকে দেখবো, নাকি সৃষ্টিও তত্ত্ব হতে পারে, সৃষ্টি তত্ত্বর জায়গা থেকে সৃষ্টির যে জায়গাটা, সেটাও স্যার খুব সুন্দরভাবে এখানে আলোচনা করলেন আমাদের মধ্যে। রবীন্দ্রনাথের তত্ত্বভাবনা সম্পর্কে স্যার ক্যাপিটালিজমের কথা বলেছেন, পুঁজিবাদের কথা বলেছেন, ফ্যালোসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউর কথা বলেছেন, ইম্পেরিয়ালিজমের কথা বলেছেন, সোশ্যালিজমের কথা বলেছেন, কিভাবে সেগুলো আমরা পাবো বা কিভাবে উঠে এসে সেগুলো স্যার ধরে ধরে আমাদেরকে আমাদের মধ্যে আলোচনা করেছেন। তার সঙ্গে উঠে এসে লিটারেচার এবং সাহিত্য, দুটোকে কি আমরা একই রকম ভাবে দেখবো, নাকি লিটারেচার বলতে একটা আলাদা বিষয়, বা সাহিত্য সেটা একটা অন্যভাবে ব্যাখ্যা হচ্ছে রবীন্দ্রনাথের পার্সপেক্টিভ থেকে, সেটাও স্যার সুন্দরভাবে দেখিয়েছেন। যে লিটারেচার যেখানে লেটার নির্ভর অর্থাৎ বর্ণ নির্ভর, এবং সাহিত্য যেখানে মিলন, ব্যক্তির সঙ্গে সমাজের এবং ব্যক্তির সঙ্গে ব্যক্তির সঙ্গে প্রকৃতি যে মিলন, সেই মিলনের কথাই সাহিত্য, সেই যে ডেফিনেশন সেটাও আমরা এখান থেকে পেলাম স্যারের আলোচনার মধ্যে। আধুনিক সাহিত্য আলোচনা করতে গিয়ে স্যার ইন্টারডিসিপ্লিনারি বা আন্তঃশাস্ত্রীয় পাঠের কথা বলেছেন, যেখানে জগৎ, জীবন, প্রকৃতি, সমাজ কিভাবে একাকার হয়ে যাচ্ছে, সেই আলোচনাটাও আমাদের সামনে খুব সুন্দরভাবে, খুব লুসিড ওয়েতে স্যার ব্যাখ্যা করেছেন। আলোচনায় উঠে এসছে মহাকাব্য এবং এপিক, অর্থাৎ মহাকাব্য বা এপিককে ব্যাখ্যা করতে গিয়ে অ্যারিস্টটলের থিওরি বা যে প্রাচ্যের যে তত্ত্ব, যেটা স্যার প্রথমেই বলছিলেন, সেই ইউরোপিয়ান যে থিওরি, ইউরোপিয়ান ডেফিনেশন অফ এপিক, সেই জায়গা থেকে বেরিয়ে এসে মহাকাব্যের যে জায়গায়, সেখান থেকে যে আমাদের একটা নতুন ভাবে আমরা একটা ডিফাইন করতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি, সেই পসিবিলিটিও স্যার খুলে দিয়েছেন আমাদের এই আলোচনার, স্যারের আলোচনার মধ্যে দিয়ে। সত্যিই তো আজকে যখন আমরা বিংশ শতাব্দীর এখানে এসে বা একবিংশ শতাব্দীর এখানে এসে পোস্ট মডার্ন আধুনিকোত্তর যুগের কথা বলি, যেখানে আমরা থিওরি বলতে আমরা কখনো কখনো রবীন্দ্রনাথকে ইকোক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, কখনো ডিপ ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, কখনো ইকো স্পিরিচুয়ালিজমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, কখনো আমরা কান্ট্রি বা সিটির কথা বলি, রেমন্ড উইলিয়ামসের কথা বলি, কখনো আমরা ক্লড লেভি স্টরেসের র এন্ড দ্য কুকের কথা বলি, কখনো আমরা ডিফারেন্সের কথা বলি। সত্যি কি তাহলে আমাদের সাহিত্য ব্যাখ্যা করতে গিয়ে এই টার্মগুলো বা এই তত্ত্বগুলোকে দিয়েই আমরা কি ব্যাখ্যা করব, নাকি অন্যভাবে নিজের ট্র্যাডিশন বা নিজের যে
তত্ত্ব, অর্থাৎ রবীন্দ্রনাথ তার কবিতায়, অর্থাৎ তত্ত্ব এবং কবিতার মধ্যে দিয়েও যে তত্ত্ব উঠে আসতে পারে, বা সাহিত্যের মধ্যে দিয়েও যে তত্ত্বের ভাবনা হতে পারে, সেই জায়গাটা যখন স্যার খুলে দিলেন, নিশ্চয়ই আমাদের যে ভাবনা, যে ট্র্যাডিশন, যে গতানুগতিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে অবশ্যই আমরা বেরিয়ে যেতে পারবো। এবং আমাদের যে সেমিনারের যে টাইটেল, যে বাংলার নিজস্ব সাহিত্য ভাবনা, সমস্যা এবং সম্ভাবনা, সমস্যা থেকে সমস্যার ব্যাপার আমার মনেই হয়নি আলোচনা থেকে, স্যারের আলোচনা থেকে, বরঞ্চ যে সম্ভাবনা বা যে পসিবিলিটিস বা যে জায়গাগুলো আছে হয়তো আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি না বা পাচ্ছি না, সেই জায়গাগুলোকে আমাদের খুঁজে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনার জন্য। অবশ্যই আরো দিক খুলে দেবে আপনার আলোচনাকে, আরো আমরা বারবার শুনে আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব, অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমি এবারে এই ভার্চুয়াল স্পেস আমি অধ্যাপক দীপেশ প্রামাণিক স্যারকে আমি তুলে দিচ্ছি। দীপেশ স্যার। ধন্যবাদ ববিন মল্লিক আপনার রেসপন্সের জন্য। আপনি আমার কাজের আজকে আমি যা উপস্থিত করার চেষ্টা করেছি তার একটা সামারি এর মধ্যেই দিয়ে ফেলেছেন, এবং আমি আপনার সামারি শোনার পর আমার কাছে মনে হলো যে আমি হয়তো আরো দু একটা বিষয়কে আরেকটু বিস্তৃতভাবে আলাপ করতে পারতাম, হয়তো করিনি। যেমন ধরেন সৃষ্টিশীলতার সঙ্গে তত্ত্বের কাজের যে সম্পর্ক, সেই সম্পর্ক প্রসঙ্গে, যে কবিতায় কি তত্ত্ব করা সম্ভব, একটা কবিতার স্পেসে আমি কি একটা তাত্ত্বিক ধারণা আনতে পারি, এইটা কিন্তু আমাদের ঐতিহ্যের ভেতরেই আছে। আমাদের ঐতিহ্য বলতে আমি বোঝাচ্ছি, ধরেন আমি একটা উদাহরণ দিই, সে হচ্ছে লালন ফকির। এখন লালন ফকিরের গান, এত গানের ভেতরে লালন ফকির তত্ত্ব শব্দটা সরাসরি ব্যবহার করেছেন, দেহ তত্ত্ব। গানের ভেতরে লালন ফকির সূত্র দিচ্ছেন, গানের ভেতরে বলছেন বাগেন্দ্রিয় না সম্ভবে, অর্থাৎ গানের ভেতরে দেহতত্ত্বের কথা বলছেন, আত্মতত্ত্বের কথা বলছেন, নিজেকে বলছেন একদম পুরো গানের ভেতরে যে তত্ত্ব করা সম্ভব, এটা তো দেখিয়ে গেছেন লালন ফকির। এবং সৃষ্টিশীলতার সঙ্গে তত্ত্বের যে কোনো বিরোধ নেই তারও প্রমাণ লালন ফকির নিজে। আমার মনে হয় যে লালন ফকিরকেও আমাদের নতুন করে লালন ফকিরকে দেখা দরকার। লালন ফকিরের গান আমার অত্যন্ত প্রিয়, বা একই সঙ্গে লালন ফকিরের যে ভাবনা, তার যে চিন্তা, তার যে তত্ত্বচিন্তা, সেই তত্ত্বচিন্তা খুব জরুরি। এখানে আরেকটু উল্লেখ করা দরকার, লালন ফকিরের তত্ত্বচিন্তাও কিন্তু বেশ খানিকটা রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন। রবীন্দ্রনাথের উপর কিছু প্রভাবের কথা, তার সময়কার প্রভাব, উপনিবেশিতের কথা তো আমি খুব জোর সহকারে বলেছি, কারণ রবীন্দ্রনাথ এবং উপনিবেশক একসঙ্গেই যায় বলা যাবে। উপনিষদকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের তত্ত্ব আলোচনা বা এমনি রবীন্দ্রনাথের আলোচনায় অপর্যাপ্ত ঠেকে, এটা হচ্ছে আমার একটা অবস্থান। কেমন, আমার সঙ্গে একমত নাও হতে পারে কেউ, কিন্তু উপনিষদ ছাড়াও আমরা লক্ষ্য করছি রবীন্দ্রনাথের উপর কিন্তু কবিরের প্রভাব, রবীন্দ্রনাথের উপর লালন ফকিরের প্রভাব। এবং রবীন্দ্রনাথ যে তত্ত্ব না করে থাকতে পারেন না, এটা রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়লেই বোঝা যায়। I don't need to belabor this point, এখন আর এই মুহূর্তে তো আমি বলেছি। তো এইটা একটু বলছি, তো আমি যেটা মনে করি যে তত্ত্বকে আমরা যেটা করেছি, এটাও কিন্তু পশ্চিমা বুর্জোয়া নন্দন তত্ত্বের প্রভাবে আমরা করে থাকি। বাংলাদেশের কথা আমি বলতে পারি, বাংলাদেশের মধ্যবিত্ত সমাজে এখন এই ধারণাটা চালু আছে, ও তো তত্ত্ব করে, ওকে দিয়ে সৃজনশীলতা হবে না, তত্ত্ব সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করে, ও তো থিওরি খালি থিওরাইজ করে, এইভাবে একটা থিওরিকে একটা খাটো করে দেখার একটা ব্যাপার। কিন্তু সে নিজেও যে এই থিওরিকে খাটো করার ভেতর দিয়ে এক ধরনের তার অ্যাসাম্পশন জারি রেখেছে, সে তো নিজে একটা অ্যাসাম্পশন জারি রেখেছে যে থিওরি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। এই যে অ্যাসাম্পশনটা, এটা এক ধরনের, এটা হয়তো আর্টিকুলেটেড থিওরি না, কিন্তু এক ধরনের থিওরিটিক্যাল অ্যাসাম্পশন তো তারও আছে, সেও তো থিওরির বাইরে যাচ্ছে না। যেমন অনেকে বলে না যে রাজনীতি কবিতাকে নষ্ট করে, আমি রাজনীতিতে যেতে চাই না, বলে না আমি নিরীহ থাকতে চাই, আমি রাজনীতির মধ্যে নাই। এই কথাটাও একটা রাজনৈতিক স্টেটমেন্ট প্যারাডক্সিক্যালি, কেমন? তো এইরকমই যে তত্ত্ববিরোধিতা করতে গিয়েও শেষ পর্যন্ত কোনো না কোনো ভাবে একটা তাত্ত্বিক মানে অ্যাসাম্পশনের, কমপক্ষে নিদেন পক্ষে তাত্ত্বিক অ্যাসাম্পশনের অবতারণা করছেন। তো এইটা আমি মনে করি যে একটু দেখার দরকার। এই যে ঢালাও তত্ত্ববিরোধিতা, এটাকে আমিও নিজেও এই পশ্চিমেও আমি সেটাকে বিরোধিতা করেছি, এবং বিশেষভাবে লক্ষ্য করেছি যে যারা নন্দন দত্তের নামে, রবীন্দ্রনাথ তো কিন্তু কলা কৈবল্যবাদী ছিলেন না, উনি আর্ট ফর আর্ট সেকে কিন্তু প্রত্যাখ্যান করেছেন। এটা আরেকটা জিনিস, এটা আমি বলার সুযোগ পাই নাই, যে শুধুমাত্র সৌন্দর্য রচনা
এটা কিন্তু রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল না। খুবই গুরুত্বপূর্ণ সৌন্দর্য। রবীন্দ্রনাথের আরো ব্যাপার ছিল। রবীন্দ্রনাথ সমাজ বাদ দিয়ে সাহিত্যের কথা কখনোই চিন্তা করেন না। এখন রবীন্দ্রনাথ মার্কসিস্ট পদ্ধতিতে সামাজিকভাবে লিপ্ত নাও হতে পারেন, সেটা অন্য আরেক প্রসঙ্গ, কিন্তু সমাজকে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ দেখেছেন। এমনকি রাষ্ট্রের চেয়েও তিনি সমাজকে গুরুত্বপূর্ণ ভেবেছেন। রাষ্ট্রকে তিনি তো একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্র নিয়ে কথাই বলতে চান না রবীন্দ্রনাথ, এবং সমাজকে তিনি তার কাজের কেন্দ্রে রেখেছেন। তো এই কথাগুলো আমি একটু যুক্ত করছি। আর ওই তত্ত্ব বিরোধিতার ব্যাপার এবং তত্ত্ব, আমার চর্যাপদেও আমরা কিন্তু তাই দেখি, তত্ত্ব দেখি, তত্ত্ব তো দেখি, চর্যাপদে কি তত্ত্ব নাই? আছে তো। এবং তৃতীয় বিশ্বের অনেক কবিতায়, আমি চীনা কবিতা, প্রাচীন চীনা কবিতা পড়তে গিয়ে দেখি, ও মাই গড, যে সেখানে বাক্যে বাক্যে তত্ত্বের ঝলকানি। তো সৃজনশীল কাজের ভেতরেই তত্ত্ব আছে, এবং সেখান থেকে তত্ত্ব বেরিয়ে আসে। তত্ত্ব কথা বলে, যেটা তত্ত্ব কথা বলি না আমরা, তত্ত্ব কথা বেরিয়ে আসে, গান থেকে আসে, কবিতা থেকে আসে। এবং উপন্যাসে তো এমন উপন্যাস লেখা হয়েছে পৃথিবীতে প্রচুর, যেখানে উপন্যাসের প্রোটাগনিস্ট থিওরাইজ করছে, পৃথিবী থিওরাইজ করছে, জগৎকে থিওরাইজ করছে, ইত্যাদি ইত্যাদি। তা আমি থামি। আর একটা প্রশ্ন দেখলাম, আমি দেখলাম সোনালী একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটাকে একটু সামনে আনা যেতে পারে। দীপেশ, আমি দেখলাম বাংলাদেশ থেকে করেছে। অধ্যাপক বাপিনকে একটু বলবো, বা আমি বলছি স্যার, আমি পড়ছি প্রশ্নটা। আপনি সব দাঁড়ান, আমি দেখলাম হঠাৎ করে ভেসে উঠছে। আপনি সবসময় সেরা স্যার। একটা প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ সার্বজনীন হয়ে ওঠার তাগিদ দেখিয়েছেন বরাবরই, সাধারণ মানুষের জন্য লিখতে চেয়েছেন, তবুও তৃণমূল পর্যায়ের মানুষের কাছে রবীন্দ্রনাথের গান শোনালে, কবিতা পড়ালে তারা বোঝে না। রবীন্দ্রনাথ যেন সাধারণের হয়েও সাধারণের না, এই দূরত্ব কিভাবে ঘোচানো যায়? এখানেও তত্ত্ব লাগবে বই কি? আপনার লালনের গানে এই সাধারণ মানুষগুলো মশগুল হয়ে যায়। না, চমৎকার পর্যবেক্ষণ, এবং এই পর্যবেক্ষণে আমাদেরকে নিঃসন্দেহে চিন্তা করতে সাহায্য করে। কিন্তু রবীন্দ্রনাথকে তো আর আমি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারটা তো তা না। আরেকটা ব্যাপার একটু বলি, এর সঙ্গে আরেকটা উদাহরণ দেই আর কি। যেমন মার্কস যখন তার দাস ক্যাপিটাল লিখলেন, সেই দাস ক্যাপিটাল যে সঙ্গে সঙ্গে শ্রমিক শ্রেণী পড়ে, শ্রমিক শ্রেণীর জন্য লিখেছেন, কিন্তু শ্রমিক শ্রেণী পড়ে যে বুঝতে পেরেছিলেন তা না। কিন্তু শ্রমিক শ্রেণী তো এটা বোঝার জন্য সেই অবস্থা তৈরি করা, সেই অবস্থাও তৈরি করার একটা ব্যাপার আছে। তো এখন রবীন্দ্রনাথকে সর্বসাধারণের কাছে নিয়ে যাওয়ার জন্য কি করা যেতে পারে, সেটার জন্য তো বিভিন্নভাবে রবীন্দ্রনাথকে মিডিয়েট করে মানুষ, তাই না? রবীন্দ্রনাথ তো শুধুমাত্র গান লেখেননি, রবীন্দ্রনাথের নিজের ছড়াও আছে, রবীন্দ্রনাথের অনেক কথা আছে যেগুলো ঠিক অন্য ভাষায় সাধারণ মানুষও বলে। এটারও প্রমাণ আমরা দেখতে পাই। হ্যাঁ, তার ছড়ার কিছু ব্যাপার যেগুলো মুখে থাকে, এবং খুব সাধারণ কিছু কথাবার্তা আছে, সেগুলো যায়। সবটাই যে একভাবে গেছে তা না। তবে এটুকু বলার দরকার যে সাহিত্য, এটা বলার দরকার, সাহিত্য যতক্ষণ লিখিত হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত নিরক্ষর মানুষ পৃথিবীতে আছে, তখন সাহিত্যের সাথে ওই নিরক্ষর মানুষের একটা দূরতিক্রম্য বিপ্রকর্ষ থেকেই যায়। এটা তো অবশ্যই বলতে হবে, এটা তো বলতে হবে। সাহিত্য যখন লিখিত হচ্ছে, যখন আমরা লিখছি, তখন যারা পড়তে পারে না তারা তো সাহিত্যের কাছ থেকে না। সুতরাং সাহিত্যের চর্চাটা তারও একটা শ্রেণী চরিত্র আছে, সে কথা তো অবশ্যই বলতে হবে। তার অর্থই না যে আমি শুধু শ্রেণী দিয়ে সাহিত্য বিচার করছি, তা না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে তারও একটা শ্রেণী চরিত্র থাকে। আমাদের পাঠের শ্রেণী চরিত্র আছে, সাহিত্য চর্চার শ্রেণী চরিত্র আছে। পাঠক কারা? সাহিত্যের যে পাঠক, সেই পাঠক তো শিক্ষিত হতে হবে, অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে। সবাই রবীন্দ্রনাথের তো শুধু গান কেন, রবীন্দ্রনাথের অন্যান্য জিনিসও আছে, সেগুলো পড়ে তো বুঝবে না, না বোঝারই কথা। কিন্তু তারপরও সেখানে থাকে। এখানে যতটা না বোঝার ব্যাপার অন্য মানুষের, তার চেয়ে অন্য মানুষের প্রতি পক্ষপাত তার নিজের মতো করে, সেটা হচ্ছে তার চেয়ে বড় কথা। পাওলো ফ্রাইরে একবার বলেছিলেন যে আমি অত্যাচারীদের রিপ্রেজেন্ট করি না, অত্যাচারীরা হয়তো আমার কথাও বোঝে না, কিন্তু আমি অত্যাচারীদের পাশে, অত্যাচারিতের পাশে থেকে যে তাদের সমর্থন করি এবং তাদের সঙ্গে যে যুদ্ধ করবো, সে কথাটা বলতে পারি। তো এইভাবে দেখা যেতে পারে আমার মনে হয়। কিন্তু আমার মনে হয় যে পর্যবেক্ষণটা বেশ গুরুত্বপূর্ণ, যে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর সবার কাজ একই ধরনের না, এবং সেটা আমি আশাও করি না। সবাই একইভাবে মানুষের কাছে পৌঁছায় না, পৌঁছাতে পারে না। সবাইকে একইভাবে পৌঁছাতে হবে সেরকম কথাও আমি বলি না। বিভিন্ন লেখক, বিভিন্ন
মানুষ বিভিন্নভাবে মানুষের কাছে যায়, এটাও রবীন্দ্রনাথের কথা। মানুষ বিভিন্নভাবে মানুষের কাছে যায়। ধন্যবাদ স্যারকে। একেতে লকডাউন চলছে, তারপরে ভারতীয় সময় এখন মোটামুটি 10টা 15, বাংলাদেশে 15-11টার মতো, অর্থাৎ ঘুমের সময় চলে এসেছে। আমাদের দর্শক শ্রোতার সংখ্যার দিকে তাকালেও সেটা অনুভব করতে পারি, কিন্তু আসফার হোসেন স্যারের বক্তৃতা শুনলে তাদের তত্ত্বের প্রতি যে অনীহা বা তত্ত্ব কথা শুনলেই যে ঘুম পেয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা নিশ্চয়ই দূর হতো, তারা জেগে উঠতে পারতেন। আশা করি পরবর্তীতে তারা যখন ইউটিউবে স্যারের আবার বক্তৃতা শুনবেন, তত্ত্বের প্রতি ভীতি বা তত্ত্বকে এবং সৃষ্টিকে আলাদা করে দেখা এই বিভাজন তারা দূরে সরিয়ে দেবেন এবং এই নতুনভাবে আবার জেগে উঠবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। যদি দর্শক শ্রোতাদের মধ্যে যারা আছেন এখনো, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা নিজস্ব কোনো ভাবনা বা অনুভবের প্রসঙ্গ থাকে, আপনারা নির্দ্বিধায় সরাসরি ব্যক্ত করতে পারেন। আপনাদেরকে আহ্বান করছি। একজন প্রশ্ন করেছেন, স্যার কিন্তু গবেষক হিসেবে এখানেও একটা পশ্চিম সৃষ্ট নানান রকম বাধার সৃষ্টি হয়। রবীন্দ্রনাথের কাজের মূল্যায়ন করে গবেষণাপত্র লিখতে চাইলেও পশ্চিমা গবেষকদের কাছ থেকেই শব্দ ধার করতে হচ্ছে, নইলে নাকি গবেষণাপত্র রিচ হবে না। অথচ আপনি ঠিকই বলেছেন, তত্ত্ব পশ্চিমাদের বাপদাদার সম্পত্তি নয়। সেক্ষেত্রে আমাদের গবেষকদের কি করা উচিত? হাউ ক্যান উই dismantle the master's house with its own tool? সোনালী খুব ভালো প্রশ্ন করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি সোনালী সম্পর্কে একটু বলি। সোনালী আমার অত্যন্ত প্রিয় প্রাক্তন স্টুডেন্ট, ছাত্র এবং আমার সহকর্মীও। সোনালী পড়ায়ও, সাহিত্যের অধ্যাপক, এবং সোনালীর প্রশ্নগুলো আমি সবসময় আগেও দেখেছি, এখনো দেখছি যে প্রশ্নগুলো সবসময় খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এটা তার প্রমাণ। এখন কথা হচ্ছে একাডেমিক পাবলিশিং এর ব্যাপার। সেখানে একটা তো বিষয়টা আমরা জানি, সেটা হচ্ছে যে কতগুলো নির্দিষ্ট ডিসিপ্লিনের নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট এস্টাবলিশমেন্ট দাবি করে। সেটা না করতে পারলে আপনি একাডেমিক ওয়ার্ল্ডে আপনার লেখা প্রকাশিত হয় না, সেখানে আপনার কোনো নাম হবে না, আপনার প্রতিষ্ঠা আসবে না। এটা হচ্ছে একটা। সৃজনশীল কাজ তো নিজের মতো করে করা, সেটা হচ্ছে আর একটা, তাই না? এইটা একটা খেয়াল করতে হবে। এইখানে আমার মনে হয় যে আরেকটু, আমি এগুলো বলতে পারিনি আগে আমার কথায়, সেটা হচ্ছে যে পশ্চিমের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে, এটা নিয়ে একটু কথা বলা দরকার। এবং আমি এটা রবীন্দ্রনাথের পথ অনুসরণ করে এই কথা বলছি। রবীন্দ্রনাথ নিয়ে আমারও প্রশ্ন আছে, আমি রবীন্দ্রনাথকে পূজা করি না। এবং আমাদের বাংলাদেশে আর একটা জিনিস আছে, এক ধরনের পুতু পুতু রবীন্দ্রিকতা আছে, যেটা নিয়ে আমি যার সমালোচনা করেছিলাম প্রবল ভাবে, ব্যঙ্গের সময় ধরে করে এসেছি। ওই পুতু পুতু রবীন্দ্রিকতা আর রবীন্দ্রনাথ এক জিনিস নয়। রবীন্দ্রনাথকেও আমাদের মতো করে, রবীন্দ্রনাথের সাথেও আমাদের একটা সমালোচনামূলক বোঝাপড়া থাকতে হবে। রবীন্দ্রনাথ যা বলেছেন তাই শিরোধার্য, পশ্চিম যা বলছে তাই শিরোধার্য, আবার পশ্চিম যা বলছে তাই খারাপ, পশ্চিম বলেই আমি একে বাদ দিয়ে দিচ্ছি একেবারে সম্পূর্ণ, সেটাও কিন্তু ঠিক হবে না। রবীন্দ্রনাথ তো সেটাও আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে পশ্চিম থেকে যাই আসে তাই খারাপ। তো সুতরাং যেটা হবে, পশ্চিমের সঙ্গে আমাদের মানে সমালোচনামূলক বোঝাপড়া থাকতে হবে। সেটি হচ্ছে বড় প্রশ্ন। যা কিছু পশ্চিমের তা তো খারাপ না, এটা হতে পারে না, তাই না? আর এই ধারণার ভিতরে একটা তীব্র প্রতিক্রিয়াশীলতা এবং প্রগতি বিরোধিতা আছে। পশ্চিমের তো বড় বড় কাজ হয়েছে, পশ্চিমে সাহিত্যের বহু উন্নত মাপের সাহিত্যের অনেক মানে ভান্ডার, সাহিত্যের ভান্ডার পশ্চিমেও আছে, এটা তো অবশ্যই বলতে হবে। এখন অ্যারিস্টটল, আমি তো অ্যারিস্টটল পড়ি, আমি অ্যারিস্টটলকে বর্জন করি নাই, অ্যারিস্টটলেরও তো কিছুটা গুরুত্ব আছে। আবারও বলি, যেটা দরকার সেটা হচ্ছে একটা সমালোচনামূলক বোঝাপড়া। পশ্চিমকে আমাদের অন্ধভাবে গ্রহণ করারও কোনো দরকার নাই, পশ্চিমকে আমাদের অন্ধভাবে আবার বর্জন করারও কোনো ব্যাপার নেই, তাই না? এখন ইউরোপ কেন্দ্রিকতা আর ইউরোপ এক জিনিস না। আপনি এখন যদি পশ্চিমকেই যদি মনে করেন যে মাপকাঠের একমাত্র মানদণ্ড, তখন একটা সমস্যা হয়। পশ্চিমকে আপনি কিভাবে ব্যবহার করতেন তার উপর নির্ভর করে, তাই না? আমি এই যে বলি যে ইংরেজি সাহিত্য আমরা কিভাবে পড়াবো, ইংরেজি সাহিত্য আধিপত্যবাদী উপনিবেশবাদী কায়দায় পড়ানো যায়, আবার ইংরেজি সাহিত্য উপনিবেশবাদ, ইংরেজি সাহিত্যই উপনিবেশবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী কায়দাতেও
পড়ানো যায়। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের নিজেদের একটা ক্রিটিক্যাল এনগেজমেন্ট বা সমালোচনামূলক বোঝাপড়া অব্যাহত রাখতে হবে। না রাখতে পারলে সেটা তাহলে মুশকিল। আমরা আবার এই নিজেদের আমরা কি হনুরে, হ্যাঁ, এইটা ভেবে আবার নিজেদের মধ্যে নিজে মজে থেকে, হ্যাঁ, জাতীয়তাবাদের চূড়ান্ত প্রকাশ ঘটিয়ে এমনকি ফ্যাসিজমের দিকেও চলে যেতে পারি, এই কথাটাও মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আমাদের ভাব সম্পদ মানেই একমাত্র ভাব সম্পদ, আমাদের ভাব সম্পদ ছাড়া আর অন্যরা কেউ কিছুই না, এই ভাবনাটাও কিন্তু খুবই ক্ষতিকারক। জিনিসটা আমি বোঝাতে পারছি? এইটা সেই জন্য একটা ক্রিটিক্যাল এনগেজমেন্ট থাকতে হবে। ইউরোপ কেন্দ্রিকতা নয়, ইউরোপ কেন্দ্রিকতাকে আমি তো বর্জন করি, ইউরোপ কেন্দ্রিকতা নয়, কিন্তু ইউরোপের সাথে আমাদের একটা হেলথি ডাইনামিক রিলেশনশিপ এটা তো থাকতেই হবে। ইউরোপ থেকে যদি ভালো কিছু থাকে সেটা আমি গ্রহণ করব না কেন? অবশ্যই গ্রহণ করব। আর আমার যে ভাব সম্পদ আছে সেই ভাব সম্পদকেও আমি ব্যবহার করব, এবং সেই ভাব সম্পদকে শুধু ব্যবহার করা না, এখন অতীতকে তো আর আমি সম্পূর্ণরূপে ব্যবহার করে একেবারে পিওর অতীতকে বর্তমানে আনতে পারি না। সুতরাং অতীতের সঙ্গেও আমার একটা বোঝাপড়া, একটা সমালোচনামূলক বোঝাপড়া থাকবে, এইভাবে আমি বলবো। অতীতের সঙ্গেও সমালোচনামূলক বোঝাপড়া থাকবে, এটাও বলতে। আর একটা কথা হচ্ছে যে যতক্ষণ উপনিবেশবাদের সুবাদে আমাদের আবার অনেক কিছু এসছে যেগুলোকে আমাদের প্রশ্ন করা উচিত, এবং সেগুলোর সাথে একটা ক্রিটিক্যাল এনগেজমেন্টে যাওয়া উচিত। উপনিবেশবাদের সুবাদে ইংরেজি ভাষাটাই এসছে আমাদের কাছে। এখন আমি কি বলবো যে ইংরেজি ভাষাটা আমাদের শেখার দরকার নাই, শিখলে ইংরেজি ভাষা খালি শিখলে এবং ব্যবহার করলে আমি উপনিবেশবাদের পক্ষে চলে যাচ্ছি? মোটেই না, মোটেই না। সুতরাং এখানেও এটা খেয়াল রাখতে হবে, ইতিহাসে যা কিছু আমাদের কাছে এসছে তার ব্যবহারও অত্যন্ত জরুরি। অর্থাৎ আমরা ইউরোপকে ব্যবহার করব ইউরোপের পকেটে না গিয়ে। করে বলতে হয় ঠিক আছে, ইউরোপকে তো ব্যবহার করবো কিন্তু ইউরোপের পকেটে না গিয়ে। এবং এইটা বিভাজন, পূর্ব পশ্চিমের এই যে বিভাজন, আধিপত্যবাদী বিভাজন, আমরা তো বিভাজন করি অনেক সময় রাজনৈতিক কারণে। সব বিভাজনই অন্তর্নিহিতভাবে খারাপ সেটা তো আমি বলবো না, আবার সব বিভাজনই অন্তর্নিহিতভাবে খুবই গুরুত্বপূর্ণ সেটাও বলবো না। নির্ভর করছে যে আমি কোন ঐতিহাসিক ব্লকে আমি একটা ডিসকোর্সকে নিয়ে কি করছি তার উপর, সেটার উপর নির্ভর করছে। এখন পশ্চিম পূবের যে বিভাজন করেও আমরা অনেক সময় বলি যে না এটা পূব এটাই, তা এখন তো মানুষ যখন মানুষের সাথে সম্পর্কিত হয়েছে, একটা ভৌগোলিক অঞ্চল যখন আরেকটি ভৌগোলিক অঞ্চলের সাথে সম্পর্কিত হয়েছে, তখন এই বিশুদ্ধতার ধারণাটাই তখন আর উবে গেছে। এটা বলে কিছু নাই, বিশুদ্ধ বলে এই যে বিশুদ্ধতার ধারণাও কিন্তু খুব সমস্যাজনক ধারণা, কেমন এটাও উবে গেছে। এবং বিশুদ্ধ নিজস্বতা বলেও কিছু নাই বলে আমি মনে করি। এখন আর বিশুদ্ধ নিজস্বতা বলে আর কি আছে? রবীন্দ্রনাথের মধ্যেও তো পশ্চিম তার একটা ভিন্ন ধরনের একটা ভয়েস পেয়েছে। রবীন্দ্রনাথ পশ্চিম থেকে যে বিযুক্ত ছিলেন সে কথা তো বলা যাবে না। এমনকি নজরুলের মতো উপনিবেশবাদ বিরোধী একজন অসাধারণ উপনিবেশবাদ বিরোধী ফিগার, তিনিও যে পশ্চিমকে পরিহার করছেন সেটা তো বলা যাবে না, এমনকি নজরুল। হ্যাঁ, কিন্তু আমাদের ভাব সম্পদ আগে, এই কথাটা আমি বলার চেষ্টা করছি। আমাদের ভাব সম্পদকে আমরা আগে দেখব এবং সেটাকে কিভাবে ব্যবহার করবো সেটা হবে আমাদের মুখ্য কাজ, পরে ইউরোপ দেখা যাবে। এইভাবে আমি একটা অবস্থান নেই আসলে। হ্যাঁ স্যার, বুদ্ধদেব বর্মন একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, রবীন্দ্রনাথের সাম্রাজ্যবাদ বিরোধী ধারণা কতটা শক্তপোক্ত ছিল এবং তার রাশিয়া ভ্রমণ তার এই ধারণাকে কতটা আর কি প্রভাবিত করেছিল? রাশিয়া ভ্রমণ যখন করেছেন তখন রবীন্দ্রনাথ রাশিয়া নিয়ে যেসব কথাবার্তা বলেছিল অত্যন্ত প্রশংসা করে রাশিয়া নিয়ে কথা বলেছেন। পরে আবার রাশিয়া নিয়ে রবীন্দ্রনাথের মত পাল্টেছে, কিন্তু রাশিয়া নিয়ে তার যেসব কথা তাতে মনে হতে পারে যারই রবীন্দ্রনাথ বোধহয় আর যে সময় গেছেন লেনিন পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ রাশিয়াতে অনেক কিছু শিক্ষার প্রশংসা করেছেন, রাশিয়ার মানুষের সাথে মানুষের সম্পর্কের প্রশংসা করেছেন এবং রাশিয়ার দারুণ প্রশংসা করেছেন। কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধিতা এর কথা বলতে গেলে রবীন্দ্রনাথ তো নিঃসন্দেহে শুরু থেকে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান তার ছিলই, এবং সেই সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানটা কেমন ছিল তিনি বলেছেন যে এটা হচ্ছে ঐক্য, মানে অজগর সাপের ঐক্য নীতি। ইম্পিরিয়ালিজম নামের যে তার প্রবন্ধ আছে সেই প্রবন্ধে রবীন্দ্রনাথ পরিষ্কার করে বলছেন যে ইম্পিরিয়ালিজমের নীতি হচ্ছে এই অজগর সাপের ঐক্য নীতি। এতে তো মানে এক হয়ে যাওয়ার, একাকার হয়ে যাওয়া এক জিনিস না, এটাকে তিনি বলছেন এটা ঐক্য না। এটাও তিনি বলছেন যে মানে ইম্পিরিয়ালিস্টদের সঙ্গে ইম্পিরিয়ালাইজড যে তার যে মিলন, এটা তো ঐক্য না, এখানে ঐক্য আসতে পারে না। এই কথাটা রবীন্দ্রনাথ পরিষ্কারভাবে বলেছেন, দেখেছেন পরিষ্কারভাবে। এখানে আরেকটু যুক্ত করা দরকার যে রবীন্দ্রনাথ খুব আগে ভাগেই উপনিবেশবাদের যে বা সাম্রাজ্যবাদ তথা সাম্রাজ্যবাদ এর যে নৃশংসতা, এর যে বর্বরতা, এটা প্রত্যক্ষ করেছিলেন।
এবং আগে ভাগে এটা নিয়ে লিখেছিল এই যে কত বর্বর হতে পারে। রবীন্দ্রনাথ থেকে আমি কিছু যদি উক্তি দেই, তার সাম্রাজ্যবাদ বিরোধী বেশ কিছু উক্তি দেই, হয়তো সেটা দেওয়া সম্ভব এই ক্ষেত্রে। সেখানে আমরা কি দেখি, একটা সেকেন্ড। রবীন্দ্রনাথ বলছেন, আমি কিছু উদ্ধৃতি দিই, যেমন রবীন্দ্রনাথ তার সমাজভেদ প্রবন্ধে বলছেন যে সাধারণত এশিয়ার চরিত্রের ক্রূরতা, বর্বরতা, দুর্গেয়তা ইউরোপীয় সমাজে প্রবাদ বাক্যের মতো। এটি রবীন্দ্রনাথ তার সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান থেকেই বলছেন, কথাটা ইউরোপকে সমালোচনা করে বলছেন। কেমন? হ্যাঁ, যে ইউরোপীয় সমাজে প্রবাদ বাক্যের হচ্ছে এশিয়ার চরিত্রের ক্রূরতা, বর্বরতা, দুর্গেয়তা। এই কথাটা রবীন্দ্রনাথ বলছেন তার সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান থেকে। এও রবীন্দ্রনাথ বলছেন যে শিক্ষার মেলনে, আমি যেটার কথা আগে বলেছি, আমি এটা এখন উদ্ধৃতিটা আরেকটু সম্পূর্ণ করে দেই, যে একাকার হওয়া ও এক হওয়া নয়, যারা স্বতন্ত্র তারাই এক হতে পারে। পৃথিবীতে যারা পরজাতির স্বাতন্ত্র্য লোপ করে তারাই সর্বজাতির ঐক্য লোপ করে। ইম্পিরিয়ালিজম, এবার বলছেন সরাসরি ইম্পিরিয়ালিজম শব্দ ইংরেজি ব্যবহার করে রবীন্দ্রনাথ নিজে বলছেন ইম্পিরিয়ালিজম হচ্ছে অজগর সাপের ঐক্যনীতি গিলে খাওয়াকেই, মানে ইম্পিরিয়ালিজম গিলে খাওয়াকেই সে এক করা বলে প্রচার করে। এর তো রবীন্দ্রনাথের স্পষ্ট সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান। কিন্তু বলেছে এটা কতখানি পোক্ত, হ্যাঁ সেখানে টানাপোড়েন লক্ষ্য করা গেছে নিঃসন্দেহে। রবীন্দ্রনাথ তো আমরা জানি যে সেই ম্যাসাকারের পরে তিনি নাইটহুড পর্যন্ত তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সেই রবীন্দ্রনাথ আবারও অনেক ক্ষেত্রে বলেছেন যে আমাদেরকে ইংরেজদের সাথে মিলিত হতে হবে, এবং ইংরেজদের সাথে আমরা যদি মিলিত না হই, সেখানে তিনি বিদ্রোহের ডাক দেন নাই। যেভাবে রবীন্দ্রনাথ তো আর ঠিক চেঁচিয়ে কথা বলতেন না, যেটা নজরুল পারতেন, বা নজরুলের পরে আমরা দেখেছি ফ্রান্স ফানা নজরুল তো একেবারে ধূমকেতু পত্রিকার পাতায় ভারতের পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছেন। যে সময় মহাত্মা গান্ধী তখনও মহাত্মা হয়ে ওঠেন নাই, নজরুলের কোনো সমসাময়িক লেখক তো দূরের কথা, কোনো রাজনীতিকেরাও এই পূর্ণ স্বাধীনতার কথা চিন্তা করছে না, ডাক দেওয়া তো দূরের কথা। সেখানে রবীন্দ্রনাথ নজরুল প্রকাশ্যে পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে রবীন্দ্রনাথ অনেক সেখানে তার টানাপোড়েন ছিল, সেটা নিয়ে আমি লিখেছি। আমার একটা প্রবন্ধ আছে, প্রবন্ধের নাম আমরা কোন রবীন্দ্রনাথের কথা বলছি, এবং এর একটা ভার্সন ইউটিউবেও আছে, এবং সেখানে আপনারা যারা আগ্রহী তারা হয়তো দেখতে পারেন। এবং রবীন্দ্রনাথ সেখানে কিভাবে তার উপনিবেশবাদ বিরোধিতার গায়েই আবার উপনিবেশবাদের প্রতি তার পক্ষপাতের এক ধরনের চিহ্ন লেগে থাকে। এখানে টানাপোড়েন আছে, সেটা তো অবশ্যই বলা যাবে। বিশেষ করে সেটা লক্ষ্য করা যায় সভ্যতার সংকট হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যুর সালে লেখা 1941 সালে। এই সভ্যতার সংকট যদি আপনি মনোযোগ সহকারে পাঠ করেন, তাহলে আপনি দেখবেন যেখানে উপনিবেশবাদকে সম্পূর্ণ বর্জন করা, এইটা যে রবীন্দ্রনাথের অভিপ্রায় তা না। রবীন্দ্রনাথ খুব কষ্ট পেয়েছেন, এবং এটাকে এখনো সভ্যতা বলছেন। উপনিবেশবাদী এই সভ্যতাকে তিনি সভ্যতাও বলছেন, কিন্তু এর একটা সংকট হয়েছে। রবীন্দ্রনাথের যেন মনে হচ্ছে যে একটা বিশ্বাস ভেঙে গেছে। তিনি তারপরেও বলছেন মানুষের বিশ্বাস হারানো পাপ, এই কথাটা তিনি সভ্যতার সংকটে বলছেন। অর্থাৎ তিনি উপনিবেশবাদকে বিরুদ্ধে যে একটা সরাসরি বিদ্রোহী অবস্থান নিয়ে বেরিয়ে আসার ডাক দেবেন, এটা সে তার টেম্পারামেন্টের মধ্যেও ছিল না, এটা তো অবশ্যই বলতে হবে। তো এইভাবে বলবো। কিন্তু তারপরেও আমি মনে করি বিভিন্ন দিক থেকে যে বিভিন্ন দিক থেকেই রবীন্দ্রনাথ তার বেশ কিছু কাজে উপনিবেশবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান নিয়েছেন, তো অবশ্যই বলা যাবে। স্যার, সোনালী ম্যাডাম আপনার মতামতকে খুব গুরুত্বপূর্ণ বলে তার অভিমত জানিয়েছেন। পরবর্তীতে বুদ্ধদেব বর্মন আরেকটি প্রশ্ন করেছেন, বর্তমান ভারত বাংলাদেশে গোঁড়া ধার্মিকরা রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন, এ সম্পর্কে আপনার মতামত? কোথায় করেছেন? উনি বলছেন ভারত বাংলাদেশে গোঁড়া ধার্মিকরা রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন, এ সম্পর্কে? রবীন্দ্রনাথের বিরোধিতা আগেও ছিল, এখনো আছে, অব্যাহত আছে। গোঁড়ারা তো রবীন্দ্রনাথের বিরোধিতা করবে, এটা আমি বিস্মিত না। গোঁড়ারা অনেক কিছুর বিরোধিতা করে, এবং রবীন্দ্রনাথের বিরোধিতা করেন। এই তো মূলত তো রবীন্দ্রনাথ তো চূড়ান্ত দৃষ্টান্তে গোঁড়া ছিলেন না, আর যাই হোক তিনি গোঁড়া ছিলেন না। তো গোঁড়ারা যে তার বিরোধিতা করবে সেটা তো বোঝাই যায়। আর এখানে ভারতের প্রশ্ন আসি। ভারতের পরিপ্রেক্ষিতে যদি বলতেই হয় যে ভারতের পরিপ্রেক্ষিতে প্রোগ্রেসিভ পলিটিক্সের অর্থটা কি, হ্যাঁ এই কথাটা আমি আমার ভারতীয় বন্ধুদের, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ভারতীয় বন্ধু আছে তাদেরকেও আমি বলেছি, বামপন্থী যারা আছে তারাও বলছে, যারা নিজেদেরকে প্রগতিশীল রাজনীতিতে
যারা বিশ্বাস করেন বলে দাবি করেন বা প্রগতিশীল রাজনীতিতে অংশগ্রহণ করছেন বলে যারা মনে করেন, তাদেরকে আমি বলেছি যে ভারতে এবং বাংলাদেশেরও ক্ষেত্রেও সেটি প্রযোজ্য, প্রায় একই ধরনের কথা প্রযোজ্য, যদিও বাংলাদেশের প্রেক্ষিতটা ভিন্ন। তো ভারতে একজন প্রোগ্রেসিভ পলিটিক্সে বিশ্বাস করে, অথচ তার বয়ানের, তার অনুশীলনের, তার চিন্তার কেন্দ্রে নিদেন পক্ষে 4টি প্রশ্ন, এবং এগুলো পরস্পর সম্পর্কিত প্রশ্ন, 4টি প্রশ্ন থাকে না, তাহলে সে কিভাবে তাকে বলি যে সে প্রোগ্রেসিভ পলিটিক্স করছে? এই 4টি প্রশ্ন হচ্ছে, 1 হচ্ছে মুসলমান প্রশ্ন, মুসলমান প্রশ্ন, 2 দলিত প্রশ্ন, দলিত প্রশ্ন, বি.আর. আম্বেদকর কলেজের নামটাও খুব তাৎপর্যপূর্ণ, দলিত প্রশ্ন, 3 আদিবাসীদের প্রশ্ন, এবং 4 কাশ্মীরের প্রশ্ন। এই 4টি প্রশ্ন, কাশ্মীর প্রশ্ন, দলিত প্রশ্ন, মুসলমান প্রশ্ন এবং আদিবাসী প্রশ্ন, এই 4টা প্রশ্ন যখন কারো কাজের, কারো রাজনীতির, কারো চিন্তার, কারো বয়ানের কেন্দ্রে থাকে না, তখন তার কাজ বা তার চিন্তা বা তার বয়ানকে প্রগতিশীল বলা আমার জন্য খুব কষ্টকর থাকে। এই 4টা প্রশ্ন তো থাকতেই হবে। রবীন্দ্রনাথ কতটা এই 4টি প্রশ্ন অ্যাড্রেস করেছেন তার সময়, কাশ্মীর প্রশ্ন ওইভাবে একটা সমস্যার সংকট দেখা হয়নি, কিন্তু মুসলমান প্রশ্ন নিয়েও এখন মুসলমান লেখকদের মধ্যেও একটা দ্বিধা বিভক্তি আছে, যার কোনো একমাত্রিক সমাধান নাইও বলে আমার মনে হয়। আর রবীন্দ্রনাথকে যারা বিরোধিতা, যেসব ঘোড়ারা বিরোধিতা করেছে, মূলত এই কারণে রবীন্দ্রনাথকে মনে করেছেন যে রবীন্দ্রনাথ তো ঠিক, মানে তাদের যে প্যারাডাইম, তাদের যে চিন্তা ভাবনা, ধর্মীয় চিন্তা ভাবনা, তার মধ্যে ফিট করছেন না। সেই কারণে রবীন্দ্রনাথ তো নিজেকে হিন্দুও মনে করেন নাই, তো সেটাও তার একটা ব্যাপার আছে। যদি আবার কেউ কেউ মনে করেন রবীন্দ্রনাথ হিন্দুদের যতটা সমর্থন করেছেন অন্যদের ততটা করেন না, এরকমও একটা ধারণা আছে। তো এগুলো একটা বিস্তারিত আলোচনার দাবি করে। তবে আমি সংক্ষেপে বলবো যে রবীন্দ্রনাথের মানবতাবাদ সেটা পশ্চিমা মানবতাবাদকে আমি একসঙ্গে করে নিই, আমি আগে কথা বলেছি। এই মানবতাবাদের ভেতরে এমন কিছু আছে যা আসলে যে কোনো গোড়াকে বিরক্ত করবে, যে কোনো গোড়া মানে অর্থোডক্সি, যে কোনো অর্থোডক্সিকে বিরক্ত করবে তার মানবতাবাদ। এমনকি মার্ক্সবাদ নিয়েও যাদের একটা অর্থোডক্সি আছে তাদেরও বিরক্ত করবে। স্যার জিল্লুর রহমান এখনই একটা প্রশ্ন করলেন, বিশ্ব পরিমণ্ডলে বর্তমানে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক, তার পঠন পাঠন কি পাশ্চাত্যে কোনো প্রভাব ফেলে বা ফেলার সম্ভাবনা আছে? অর্থাৎ রবীন্দ্রনাথ কতটা বৈশ্বিক? রবীন্দ্রনাথ তো বৈশ্বিক হয়েছেন আগেই, প্রথমত রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারের ভেতর দিয়ে, কিন্তু রবীন্দ্রনাথের এই বৈশ্বিকতার পথ পরিক্রমা অতটা সহজ এবং সরল নয়, একরৈখিক নয়। রবীন্দ্রনাথ স্মৃতির বাইরেও চলে গেছেন। প্রথমে তিনি 1913 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরই রবীন্দ্রনাথের নিঃসন্দেহে আগ্রহ তৈরি করে ইউরোপের ভেতরে। ঠিক আছে, আমাকে একটা মানে আমার একটা হঠাৎ করে একটা মেসেজ স্ক্রিনে উদ্ভাসিত হয়েছে, যেটা একটা প্রফেশনাল এমার্জেন্সির মেসেজ। আচ্ছা ঠিক আছে, ওইটার দিকে খেয়াল করেছেন বলে আমি একটু থামলাম। তো এই বৈশ্বিকতার কথা বলছি। তো তারপরে আমরা দেখি স্পেনে বিশেষ করে রবীন্দ্রনাথের প্রভাব পড়েছে হিমেনেথের উপরে। হিমেনেথ রবীন্দ্রনাথকে পছন্দ করেছে। নিঃসন্দেহে রবীন্দ্রনাথ স্প্যানিশ কবিদের বিশেষভাবে প্রভাবিত করেছিলেন, তাদের কাছে আদৃত হয়েছেন। আবার রবীন্দ্রনাথ অনেকদিন রবীন্দ্রনাথকে ভুলে থাকা হয়েছে, এটিও সত্য। রবীন্দ্রনাথ বিস্মৃতিতে চলে গেছেন, এটিও সত্য। তারপর আবার দেখা গেল যে 80-র দশকের শেষের দিকে এবং 90-এর দশক বিশেষ করে, যখন উত্তর ঔপনিবেশিক তত্ত্ব এবং উত্তর ঔপনিবেশিক সাহিত্য নিয়ে যখন আলোচনা শুরু হলো এবং উত্তর ঔপনিবেশিক তত্ত্বের উদ্ভব এবং বিকাশের যুগে রবীন্দ্রনাথকে আবার সামনে আনা হলো এবং রবীন্দ্রনাথ নিয়ে বেশ একটা আগ্রহ তৈরি হলো। এবং পাশ্চাত্যের একাডেমিয়াতে রবীন্দ্রনাথ নিয়ে সাহিত্য বিভাগে একটা আগ্রহ আছে। এই আগ্রহটা কতটা কনসিস্টেন্ট সেটা বলা ক্ষমতা আমার নাই এই মুহূর্তে, কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। আর সারা বিশ্বে তিনি কতটা প্রভাব রাখছেন এটা তো আর ঠিক একটা ব্যক্তির পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি যে রবীন্দ্রনাথ এখন আবার রবীন্দ্রনাথকে নতুন করে পাঠ করা হচ্ছে, রবীন্দ্রনাথ নিয়ে বই লেখা হচ্ছে, ইংরেজিতে বই লেখা হয়েছে। এবং আমি জানি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস, এই যে পাশ্চাত্যের যে দুটো অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ প্রেস রবীন্দ্রনাথের উপর মনোগ্রাফ বের করেছেন। রবীন্দ্রনাথের কাজের অনুবাদও এখনো
বের হয়ে চলেছে। তো সেদিক থেকে বিবেচনা করলে বলা যাবে যে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিশ্চয়ই আছে, ফোড়ায়নি। আরেকটা কথা বলার দরকার যে উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকদের একটা দল রবীন্দ্রনাথের কাজে উপনিবেশবাদ বিরোধী তার রসদ খুঁজে পেয়েছেন, আরেকটা দল এরকম প্রবন্ধ আছে যেমন টেক্সচুয়াল প্র্যাকটিসে বেরিয়েছে, রবীন্দ্রনাথকে একটা কেস হিসেবে নিয়েছেন যে কিভাবে উপনিবেশবাদীদের সঙ্গে সম্পর্কে, কিভাবে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত এদের যে কিভাবে তাত্ত্বিক এবং মতাদর্শিক টানাপোড়েন ঘটে সেটা দেখানোর জন্য রবীন্দ্রনাথ যেন প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, এইভাবে বলা যাবে। বুদ্ধদেব বর্মন তার ভালো লাগার কথা জানিয়েছেন। তো স্যার, আমাদের নির্দিষ্ট যে সময়সূচি ছিল আমরা মনে হয় অনেকখানি অতিক্রম করে ফেলেছি। আপনারও কাজের ব্যস্ততা নিশ্চয়ই রয়েছে। এই আলোচনা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। যত আলোচনা চলতে থাকবে, নানা প্রশ্ন প্রতিপ্রশ্ন উঠতে থাকবে, তাতে আমাদের ভাবনার আরো নানা দরজা খুলে যাবে। কিন্তু একটা জায়গায় তো আমাদের থামতে হবে। আমরা চাইবো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবার পরবর্তীতে যাতে আমাদের মধ্যে পেতে পারি, সেই আগাম আবদার রইল। আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমাদের কলেজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণতি জানাই। তো পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে আবার পাবো। আজ একদম আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। ভারত এবং বাংলাদেশে এখন যথেষ্ট মানে রাত্রির দিকেই পৌঁছে গেছি। তো আর বিলম্ব না করে আমরা অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন। আগামীকাল আবার সকাল 11টা থেকে আলোচনা চক্রের অনুষ্ঠান, পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। সকলকে প্রণাম।